সরো ছেত্র লোক। এটা বলেই তে একেবারে গোসল করতে চলে গেল। তেকে বিরক্ত করতে পেরে বেশ মজাই পেল কোকি। অতঃপর চলে গেল তের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। শালার বউ আমার কই প্রতিদিন সকাল সকাল জানাই লাগে নাস্তা বানাবো না, উল্টা আমার ওর লাগে ব্রেকফাস্ট বানানো লাগে। আমার বাবা ঠিকই কইতো কোনোদিন মাইয়া বেস্ট ফ্রেন্ডে বিয়ে করতে নাই। এই যে বিয়ে করে পস্তাইতেছি। এখন পস্তাইতেছ কেন? বিয়ে করার টাইমে তো আমার পাটা ধরে বসেছিল, এখন পস্তানোর কথা বলো? উফ শালি শোনা নাইসারে ডাইনি। কি হলো এখন বোবার মতো আসিস কেন? মুখ দিয়ে কথা বেরো না। আরে মাফ করে দেন উকিল ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কি করবো বলেন তো? এখন এই নাস্তাটা খান। হ্যাঁ, খুঁটা শোনার পর খাবার খাওয়ার কোনো মনোমানসিকতা নাই আমার কুক। কি বলছে এটা খুঁটা? যে এটার খুঁটা বলে তার পাশে কিরমে রানি বেশি, বুঝছো? এটা খুঁটাটা, এটা আমার যন্ত্রণা ভালোবাসা তোমার প্রতি। এই সাত সকালবেলা ঢং করতেছ আমার সাথে? না রে জান, এরকম ঢং আর রংবাজি আমার মতো পুরুষরা চাইলেও করতে পারে না। এগুলো তোমার মতো শয়তান মেয়েদের কাজ। এখন চুপচাপ খাবারটা খাও। হ্যাঁ, খাবো না আমি তোমার খাবার। তোমার খাবার তুমি খাও। কেন খাবে না? খাবার কি পছন্দ হয় নাই? আচ্ছা মিল্কশেক খাবা? দাঁড়াও প্যান্টের জিপটা খুলি। মিল্কশেক খাও, ভালো লাগবে তোমার। সরো এখান থেকে ছেঁচা লোক। ছেঁচড়ামি না জান, এটা আমার ভালোবাসা। কবি বলছে বউরে বেশি ভালোবাসা দাও, বিয়ের পর শুধু বাচ্চা দাও। আমিও তো এই প্রসেসে আছি, বুঝো নাই? অফ কুক, তুমি তোমার এই প্যাক প্যাক প্যাচাল বন্ধ করবা? তোমার এত বেশি কথা শোনার পর আমার মাথা হ্যাং হয়ে যায়। পরে কোটের মধ্যে ঠিকঠাক লড়াই করতে পারি না। এরপর দেখা যায় আমি কেস হারা যাই। ওরে বাবা যাক আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় এই দোয়াই করি জানো, যেন আমার বউটা সব কেস হেরে যায়। এরপর এক সময় হাঁটতে হাঁটতে সংসারে মনোযোগী হয়, বুঝো নাই? রান্না করতে করতে আর ভালো লাগতেছে না। এখন এত বেশি কথা না বলে আমাকে আমার চেম্বারে দিয়ে আসো। দেখি একটা কেস লড়তে হবে। আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে আসো কুক। অতঃপর খাওয়া দাওয়া দুইজনে শেষ করার পর কুক তেকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর তেকে তার চেম্বারের সামনে দিয়ে আসে। জান তোমার কাজ শেষ হওয়ার পর আমাকে কল দিও, তোমাকে এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে কুক, আমার কাজ শেষ হলে আমি তোমাকে কল করবো। ইস, আমাকে বাই বাই কিস না দিয়ে চলে যেতেছো। আমার প্রতি শুধু অন্যায় করো তুমি। অতঃপর তারা দুজন গাড়ির মধ্যে 1 মিনিটের একটা বাই বাই কিস নিল। এরপর তে নিজের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লো। আসুন আসুন উকিল ম্যাডাম, স্বাগতম আপনাকে। নতুন কেসের জন্য শুভকামনা দিচ্ছি। তোমার এই রং বদলানোর জায়গাতে তোমার কথা বুঝতেই কষ্ট হচ্ছে আমার। নতুন কেস মানে কি? আমি তো অলরেডি একটা কেস লড়েই যাচ্ছি। যে কেসটা লড়ছিলে সেটা এখন আমাকে দেওয়া হয়েছে। তোমার কলেজা নাকি অনেক বড়, তাই তোমার তো বড় বড় কেস লড়া উচিত, তাই না? তাই বড়রা তোমাকে এই বড় কেসে দিয়েছে। অতিরিক্ত নাটক করছো কেন? তোমার এই নাটক দেখতে অসহ্য লাগে আমার। সোজা সাপটা বলো তো কাহিনী কি? সন্ত্রাসী চিকিৎসা তো নাচি না কথা না, জানোই তো বড় বড় সন্ত্রাসী বিরুদ্ধে কেউ কেস লড়তে চায় না। এখানেও সেম অবস্থায়, কেউ কেস লড়তে চাইছিল না। কিন্তু তোমার সাহস নাকি অনেক বড়, তাই আমি তোমার নামটা রেকমেন্ড করি। আর এরপর বড় লেভেল থেকে তোমার নামকে অ্যাকসেপ্ট করে নেয়। এখন ওনার বিরুদ্ধে কেস লড়বে তুমি। আজকে দেখা যাবে তোমার কত বড় সাহস। তোমার কি ধারণা এই কেসটা নিতে ভয় পাবো আমি? অবশেষে একটা জানোয়ারকে আমি জেলে পাঠাতে পারবো, এটা আমার জন্য সুখবর। কথায় আছে অহংকারী পতনের মূল। আজকে তোমার সাথে সেটাই হবে। এতদিন দাপট দেখিয়ে এসেছো যে কোনো কেস হারোনি, আজকে তুমি হারবে আমি নিশ্চিত। এই আনন্দে মিষ্টি বিলাবো। তের বেশি কথা বাড়ালো না। বড় বড় সন্ত্রাসীদের বিরুদ্ধে কেস লড়তে গেলে নিজের জীবনে মায়ের ত্যাগ করতে হয়। এরই মধ্যে তের শুভাকাঙ্ক্ষীরা এসে থেকে ইচ্ছে করে বলে যাচ্ছে যেন এই কেসটা বেশি না বাড়ায়, ইচ্ছে করে যেন এই কেসটা হেরে যায়। কিন্তু তে ঠিক করলো যাই হোক না কেন সত্যের পথেই বলবে। তাই সামনে যেই থাকুক তাতে তে কিছুই আসে যায় না। হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিল তে। কোর্টে পৌঁছাতেই তে দেখতে পেল আসামি স্বয়ং সবার আগে উপস্থিত বসে আছে। তাকে দেখে আসামি বলে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে কোনো মুভির নায়ক। বডি শরীরে একেবারে মারাত্মক ভাবে মানানো এবং পরিষ্কার ভাবেই বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে না সে কোনো আসামি, মনে হচ্ছে এটা তার আড্ডাখানা, এখানে আড্ডা জমাচ্ছে তিনি। এই সন্ত্রাসী জেকিকে দেখার পর তের জীবনে নতুন একটা অভিজ্ঞতা হলো। এতদিন তে ভাবতো আসামি বলতে জঘন্য মানুষ, জঘন্য রকম দেখতে জঘন্য হবে তাদের আচরণ। কিন্তু এই আসামি একদম উল্টো, দেখে মনে হচ্ছে কোনো মুভির নায়ক। কিন্তু এত সুন্দর চেহারা নিয়ে মানুষ এতটা জঘন্য ক্রাইম করতে পারে ধারণা নেই তের। পরক্ষণে উপস্থিত হলেন জজ সাহেব এবং জেকের পক্ষে লড়াই করা উকিল। তাদের সামনে শুরু হলো কেসটি। কেসটি শুরু হওয়ার সাথে সাথে তে কিছু বলতে যাবে এর আগেই ইউনো বলে উঠলেন, জজ মশাই চা পানির ব্যবস্থা করবেন না? এই 15টা মিনিট কেমনে বোরিং কাটাই বলেন তো? জজ সাহেব ইউনোকে কিছু বলার আগেই তে ইউনোর উদ্দেশ্যে বলে উঠলেন, মিস্টার ইউনো আপনার অবগতির জন্য আপনাকে জানাচ্ছি এটি একটি কোর্ট, এখানে কেস চলে। এটা আপনার আড্ডাখানা না যে আপনি এখানে চায়ের আসর বসানোর কথা বলছেন। এই কথা শুনে জেকে আগ্রহ সহকারে সামনের দিকে ঝুঁকে দাঁড়ালো, যেন তের কথায় বেশ আনন্দ পেয়েছে। এক পলকে তের একটা ছবি তুলে নিল এবং আগ্রহ সহকারে তের দিকে এখনো তাকিয়ে রইল। উকিল ম্যাডাম আপনাকে তো ঠিক চিনতে পারছি না, নতুন নাকি? বহু বছর সমাজে নোংরা কীট পতঙ্গদের শিকার করেছি, আজ প্রথমবারের মতো এক হায়নাকে শিকার করতে আসলাম। তো ওই হিসাবে হ্যাঁ নতুন আমি। ওকে ম্যাডাম আপনার সাহস মনোমুগ্ধকর, পছন্দ হয়েছে আমার। তবে একটা বনের রাজাকে সিংহর নাম না দিয়ে আপনি হায়না নাম দিচ্ছেন, ব্যাপারটা ভালো লাগলো না আমার। মিস্টার আসামি আপনি হায়না হয়ে সিংহ হওয়ার চেষ্টা করছেন, তবে চাইলে সব পাওয়া যায় না জানেন তো। সিংহর একটা বিশেষ গুণ আছে, সে কাউকে ভয় পায় না। আর হায়নাদের গুণ কি? সে কখনোই একা শিকার করতে পারে না, সে সবসময় দল বেঁধে চলে। এইখানে পরিস্থিতির ভারসাম্য যদি বিবেচনা করি তাহলে এখানে উপস্থিত একমাত্র সিংহ আমি, আর হায়নার দল আপনারা সবাই। কোন ভোদাই কয়
যে মনের ভিতরে আগুন লাগাইতে মায়াকে শরীরের প্রয়োজন, কিছু মায়াদের মুখের কথাই মনে আগুন লাগাতে সক্ষম। মিস্টার আসামি, আপনাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম ওয়ার্নিং করছি, আমাকে দিয়ে এরকম জঘন্য মজা করতে আসবেন না। আরেকবার যদি এরকম জঘন্য মজা করেন, সত্যি কথা আপনার মাস্কটা খুলে আপনার নাকটা ভূতা বানায় দেবো। মিসেস ভিকিম ট্যান, মুখ সামনে কথা বলেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আপনার কথায় বিভ্রান্ত হলাম অনেক। সমাজে যারা সবচেয়ে বেশি উপকর্ম করে বেড়ায় তাদেরকে না দমিয়ে আমার মতো যারা স্পষ্টবাদী তাদেরকে দমাচ্ছেন, আবার বাড়াবাড়ি সংজ্ঞা বোঝাচ্ছেন। ওয়েট ওয়েট ওয়েট, ওকে ম্যাডাম, আপনি নতুন তো তাই অনেক কিছু বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে সব A to Z বোঝাচ্ছি। আমার কথা শুনুন। আপনাদের মতো অনৈতিক মানুষ অবশ্যই আমাকে নীতি কথা বোঝাবে না। অনৈতিক কথা আমার বোঝার ইচ্ছা নেই, আমি শুধু এতটুকু বুঝি। এখানে আমি কেস লড়তে আসি আর ওইটাই করছি। দিস ইজ নট ফেয়ার, ইউ নো। ওকে ম্যাডাম অলওয়েজ রাইট, তো ওনাকে ওনার পয়েন্ট অফ ভিউ দেখতে দেয়। আমি দেখতে চাই উনি আমার বিরুদ্ধে কি কি প্রমাণ জোগাড় করলেন, কতটুকু ইন্টারেস্টেড আপনি আমার প্রতি। ওকে ম্যাডাম, দেখি যাচ্ছে, আপনি একটু বলেন তো। মাই অনার, এই হায়না নামক লোকটার অপকর্ম সম্পর্কে আমাদের সমাজে সবাই অবগত। আশা করি আপনি এর ব্যতিক্রম কোনো কিছু নাই। আমরা জানি ওনার বিরুদ্ধে কত বড় মামলা আজ পর্যন্ত দায়ের হয়েছে, কিন্তু উনি আজ পর্যন্ত এর শাস্তি পাননি। ভবিষ্যতে পাবেন কিনা সেটা আমার জানা নেই, তবে তিনি বিশাল বিশাল কিছু ক্রাইমের সাথে জড়িত, যেগুলো ক্ষমা অযোগ্য। এতগুলো ক্রাইমের মধ্যে বিশেষ কিছু ক্রাইম যদি আমি উল্লেখ করতে চাই, তাহলে একটি হচ্ছে প্রতি বছর বিনা অনুমতিতে অস্ত্র তৈরি এবং অস্ত্র পাচার, গত বছর প্রধানমন্ত্রীর উপরে করা হামলা, এবং আমাদের দেশের বৃহত্তম কিছু ব্যবসায়ীদের উপর জানের যে হামলাগুলো হয়েছিল এবং যাদের জান নেওয়া হয়েছিল তাদের সাথে সম্পর্ক ছিল এই চেকের। সাহেব, আপনি অনুমতি দিলে আমি আমার ক্লায়েন্টের সাথে কিছু কথা বলতে চাই। আসলে কি উনি এই ক্রাইমের সাথে জড়িত ছিল কিনা সেটা জিজ্ঞেস করবো। অনুমতি দেওয়া হলো। হ্যাঁ, অস্বীকার করার মতো কিছু নাই। আমাদের উকিল ম্যাডাম একেবারে পাক্কা খেলোয়াড়, একেবারে ঠিকঠাক কথা বলছেন। তবে আমি আরো কিছু বলতে চাই। শুধু কয়েকটা মামলা বাদ গেছে হয়তো বা, উকিল ম্যাডাম সেগুলোকে প্লিজ ভালোভাবে রিসার্চ করে আবার আনবেন। মিস্টার আসামি, আপনার পাপের পরিধি অনেক বেশি, তাই আমার কষ্ট করে পুরান পাপগুলোকে টানতে হবে না। একটু পরে যে হামলাটা করবেন তার পাপই যথেষ্ট। উকিল ম্যাডাম কি বলছেন বুঝতে পারছি না, ভুল করছেন না তো কোথাও? আসলে ছোট্ট মাথায় এত বেশি চালাকি ঢুকে না। কি বলতে চাইছেন বোঝায় বলেন তো। ভালো অভিনয় করেন আপনি। ইবলিশ শয়তান নিজে বলছে ও নাকি শয়তানি পারে না, মানা যায়। তবে যদি না বুঝে থাকেন আবার বোঝাচ্ছি, আপনার মতো বড় একজন ক্রিমিনাল এখন কোর্টে বসে আছে। অবশ্যই আপনাকে কেউ ধরে আনেনি, আপনি নিজ ইচ্ছায় এসেছেন। কারণটা কি? কারণ কি কারণ? আসলে তো কেন আসলাম এই কোর্টে? আচ্ছা যান, আপনাকে দেখতে আসছি। ব্যাপার না মিস্টার আসামি, আপনি যেহেতু কারণটা বলতে চাচ্ছেন না, আমার মুখ দিয়ে শুনুন। আপনি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আজকে এই কোর্টে এসেছেন। একটু পরে হয়তো বা কোথাও হামলা করবেন এবং এর দায়ভার যেন আপনার উপর না পড়ে, তাই ইচ্ছে করে আপনি কোর্টের মধ্যে আছেন। কি যে বলেন না উকিল ম্যাডাম, আপনার কি ধারণা আমি কি প্রশাসনকে ভয় পাই নাকি? ছি ছি, এরকমটা কেন বোঝাতে চাইবো? এই নোংরা প্রশাসন তো আপনাদের মতো হায়নাদের ইশারাতেই চলে, আপনারা এদেরকে ভয় পাবেন কেন? কিন্তু কথা আছে না, শিয়ালে শিয়াল চিনে, ঠিক তেমনি আপনার লেভেলের কিছু মানুষ আছে যাদেরকে টেক্কা দিয়ে আপনার চলতে হয়। And I'm 10,000% sure যে এরকম কোনো কিছু কারণে আপনি এখন এখানে আমার সামনে। Mind blowing, উকিল ম্যাডাম, mind blowing, amazing, you are just amazing, উকিল ম্যাডাম। আপনি আসলে মারাত্মক একটা জিনিস ভাই, মানতে হয়। আপনি এখানে কি করতেছেন? আপনার জায়গা তো আমার পাশে। আমি বলি কি, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যান, আমাকে গাইড করেন। আপনার থেকে বুদ্ধি নিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর ক্রাইম করতে পারবো দুজনে মিলে। মিস্টার আসামি, মনে হচ্ছে আমার এই সুন্দর হাত আপনার সহ্য হলো না, তাই তো আমার হাতটাকে নোংরা করার জন্য আপনার হাতের সাথে হাত মেলানোর কথা বলছেন। দিস ইজ নট ফেয়ার উকিল ম্যাডাম। হাত মেলানোর প্রস্তাব দিয়েছিলাম, রাজি হলেন না। জননাঙ্গ মেলানোর প্রস্তাব দিলে কি রাজি হইতেন নাকি ওটাই ঠিক ছিল বলেন তো? আমার হাতের থেকে বেশ দূরেই আসিস তুই, তাই আমার হাতে থাপ্পড়টা খাইলি না জানোয়ার। মিসেস তে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি করতেছি? আমি তো এখানে জাস্ট সাধারণ একটা মেয়ে হিসেবে কেস লড়তে আসছিলাম। বাড়াবাড়ি তো আপনারা সবাই হানার মতো মিলে আমার সাথে করতেছেন। এক্স্যাক্টলি উকিল ম্যাডাম, উকিল ম্যাডাম অলওয়েজ রাইট। জজ সাহেব উনি ঠিকই বলছেন, ওনার কেসের রায়টা দিয়ে দেন তো। ঠিক আছে, মিস্টেক দেওয়া প্রতিটা প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে জেকে আসলে নির্দোষ। জানতাম, আগে থেকে জানতাম সব হায়নারা মিলে যে এরকম বর্বরতা দেখাবে তা জানার কথা। নো উকিল ম্যাডাম, এই জায়গাটা হেরে গেলেন। আমি জেকে সবার থেকে আলাদা। আপনাকে এত কিছু করার পরও আপনার প্রশংসার দাবিদার, আপনাকে আপনার সম্মানটুকু দিব। জজ সাহেব আমাকে আসামি হিসেবে ঘোষণা দেন, উকিল ম্যাডামকে জিতায় দেন কেসে। কিন্তু জেকে স্যার, আপনাকে যদি এখন আসামি বানিয়ে দিই তার মানে তো পুলিশরা আপনাকে ধরবে। আরে জজ সাহেব, সব প্রশাসনের লোকরা কি আর উকিল ম্যাডামের মতো যে আমার ভয় করে চলতে হবে তাই না উকিল ম্যাডাম? আমার কোনো ভয় নাই। উকিল ম্যাডাম বলছে না প্রশাসন চলে তো আমার মতো লোকদের কথায়। ঠিক বলছে, তো তাদেরকে ভয় পাবো কেন? ঠিক না উকিল ম্যাডাম? আসলে হাসি মুখে নিজের ভয়ঙ্কর ক্ষমতার দাপট দেখাচ্ছেন, জিনিসটা ভালো লাগলো আমার কাছে, বেশ ইন্টারেস্টিং। যাক, কিছু একটা তো আমার ভালো লাগলো আপনার কাছে, ব্যাপারটা শান্তি দিল মনের ভিতরে। এখন চল সবাই বেরোই, অনেকক্ষণ আড্ডা দিলাম উকিল ম্যাডামের সাথে, এখন আমাকে বিদায় দিই। জেকে যাওয়ার সাথে সাথে জেকের একজন লোক তার কপালে একেবারে বন্দুক ঠেকলো। তারা ভেবেছিল জেকে হয়তো বা ইশারা ইঙ্গিতে মেয়েটিকে মেরে ফেলার কথা বলেছে। এমনটা ভাবা অবশ্যই স্বাভাবিক, কারণ জেকে যাদের সাথে হাসি মুখে কথা বলে ইশারা ইঙ্গিতে এটাই মানে হয় যে তাকে মেরে ফেলতে হবে। তাই তো তাদের লোকরা তেকে মারতে চলে আসে।
এমন ভুলটা করতে এসো না, তোমাদের বস তোমাকে মেরে ফেলবে। ওকে ম্যাডাম, আমার প্রতি এরকম বিশ্বাসের কারণ কি জানতে পারি? যেহেতু আমাকে কেসটাতে জিতিয়ে দিয়েছেন, তার মানে আমার প্রতি আমার সাহস থেকে আপনার সম্মান জন্মাইছে। আর যেহেতু সম্মান জন্মাইছে, তাই আপনি আমাকে এত সহজে মারবেন না। ভেরি স্যাড নিউজ, দুঃখজনক। একদিনের পরিচয় আমার মন পড়ে নিচ্ছেন, ব্যাপারটা কিন্তু ঠিক না। আরে গতগুলো দেখেন, এত বছর নিজের সাথে রেখে আমার মন পড়তে পারে না, আপনি মারতে চলে আসছে। এক গতপুরা চল পেকে বিদায় দিয়ে সেখান থেকে চলে গেল জেকে লোকেরা। তুই সেই দিকে এক নজরে তাকিয়ে রয়েছে, মনে মনে ভাবছে একদিন বিদায় দিব তোদেরকে, কিন্তু কোর্ট থেকে না, পুরো দুনিয়া থেকে। আজকে বাসায় গিয়ে পৌঁছাতে তার মাথাটা বেশ ব্যথা করছিল। বারবার সেই আসামির কথাই মনে পড়ছিল। আসামির বলা প্রত্যেকটা কথাই তের কানে বারবার বাজছিল। তের কেন জানি মনে হচ্ছিল সেই আসামিকে সে খুব ভালোভাবে চেনে। এমন কাজকাম করার পর মাথায় যেহেতু ব্যথা করে, তাহলে বালার কাজ করতে যাও কেন শুনি? কাজ করবো না তো কি করবো আমি? কিছু যে করতেই হবে এমন তো কোনো কথা নেই। খাওয়া পড়া কিসের অভাবে রাখছি আমি তোমায়? তাছাড়া শারীরিক চাহিদা, দেহের চাহিদা, বুকের চাহিদা, ঠোঁটের চাহিদা, রাতের চাহিদা সবই তো মিটাই। তো সমস্যা কই তোমার? ওহ কুকি, জাস্ট শাট আপ। এই বালের উকিলতি করে শিখছো খালি একটা জিনিস, কথায় কথায় খালি শাট আপ মারা আমার লোকে। সবই আমার মন্দ কপাল, বুঝছো? বউ আমার সুন্দরী, সংসারে সে বান্দরী। এসব কথা রাখো। জেকে সন্ত্রাসীকে চিনো তুমি? আজকে ওর কেস আমার হাতে পড়ছিল। না চেনার তো কিছু নাই, শালারে নাম শুনছি অনেকবার, কিন্তু দেখা হয়নি সামনাসামনি একবারও। কেন, কি হয়েছে? আজকে ওর সামনাসামনি হওয়ার পর কেমন জানি লাগতেছে কুক। মানে চেহারা দেখি নাই, কিন্তু তবু মনে হইতেছে ওকে আমি অনেক আগে থেকে চিনি। শালি, তুই না বিয়েটা নিজের জামাইয়ের ধরা অন্য বেটার দিকে তাকাইতে লজ্জা করলো না? আবার জামাইয়ের সামনে কষ্ট ওই বেটাই চিনি মরার ইচ্ছা হয়েছে আমার হাতে। আশ্চর্য তো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমি কি অন্য কিছু বুঝাইছি নাকি? আমি তো জাস্ট বলতে চাইছি যে চুপ, একদম চুপ। তোর কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। তুই ভালোভাবে জানোস তোর অন্য বেটারা দেখে এটা আমার একদম পছন্দ না। ওই জায়গায় তুই আমার বিরুদ্ধে যায়, আমার মতের বিরুদ্ধে যায় কেস করতেছস, কেস লড়াই করতেছস, তাও আমি তোর স্বাধীনতা দিছি। কিন্তু এখন আমার সামনে অন্য বেটার কোস চিনিস নি, এসব কিছু আমার একদম সহ্য হয় না। এটা বলে কুকি তখনই সেই রুম থেকে দরজা বাড়ি মেরে চলে গেল। তে এক নজরে তাকিয়ে থাকলো তার স্বামীর যাওয়ার দিকে। ব্যালকনির চেয়ারে বসে বসে একলা একলা স্মোক করছিল কুকি। তখনই তার বউ পেছন থেকে তাকে হাক করলো। জানো না, এরকম কন্টিনিউ করার টাইমে কুকির মোবাইলে একটা কল আসলো। ইম্পর্টেন্ট কল আসার কারণে কুক কলটা রিসিভ করলো। বালের চাকরি আমার, আইতাছি আমি। ইম্পর্টেন্ট টাইমে ডিস্টার্ব মারাই আমারই, লাইফে একটু স্যাটিসফ্যাকশনও পাইতে দেবো না। এটা বলে কলটা রেখে দিল কুক। ও বালের কামের ডাক পড়ছে আমার, চাকরি লেখা যেতে হবে। এত রাতের বেলা কোথায় যাবা? এত রাতের মধ্যে আবার কিসের মিশন শুনি? বালের ইন্টেলিজেন্ট এজেন্সিতে কাম করি আমি, যে কোনো টাইমে মিশনে ডাকে। মন তো চায় মাঝে মধ্যে কাজ কাম ছাড়া ঘর জামাই হয়ে যায়, আর তোমার কামায় বসে বসে খাই। অবশ্য যে বউ তুমি, দেখা যাবো বসে খাই না, আমার খুঁটা দিয়ে মারা লেগা। এর চেয়ে ভালো কাজ করে খাই। এখন যা লাগবে বউ, বিদায় দাও, একটা পাপা দিয়ে দাও, চলে যাই তো তোমার পাপ্পা খায়া। এতক্ষণে বহুত কিছু খেয়ে ফেলছো, পাপ্পা না খেলেও চলবে, এখন যাও। কুক চলে যেতেই তে দরজাটা লাগিয়ে ফেললো। এভাবে আরো 2 দিন কেটে গেল। কুকের কোনো খবর নেই, অবশ্য মাঝে মধ্যে কল করে। ইন্টেলিজেন্ট এজেন্সিতে কাজ করে বলে তেও যখন তখন তার স্বামীকে কল দেয় না, বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রাত প্রায় 10টার দিকে তের মাথা ব্যথা শুরু হলো। আজ তো একটা কফি খোর, কফি না খেলে তার মাথা ব্যথা একদম কমবে না। কফি বানাতে গিয়ে দেখতে পেলো কফি পাউডার শেষ, এখনই কফি পাউডারটা লাগবেই। তাই তো তে কোনো কিছু না ভেবেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তেদের সচ্ছল পরিবার, এই এলাকাতে সব সচ্ছল পরিবারটাই থাকে, তাই তাদের বাড়িও বেশ বড়। এক একটা বাড়ি থেকে অনেক বেশি দূরে দূরে আরেকটা বাড়ি, যেন বাংলা বাড়ি করে রেখেছে তারা সবাই। দূরে দূরে বাড়িঘর হওয়ার কারণে এলাকাটা দিনে রাতে সবসময় নির্জনই থাকে। তে গাড়ি নিয়ে যাচ্ছিল, হুট করে একটা মেয়ে আওয়াজ শুনতে পেল। তে সেই দিকে নজর দিল না, কিন্তু আস্তে আস্তে আওয়াজটা গভীর হতে লাগলো। তে কোনো কিছু না ভেবেই মাঝ রাস্তাতে গাড়ি থেকে নেমে পড়লো। আওয়াজটা তীব্র হচ্ছিল। তে আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোতে থাকে। জঙ্গল না, আসলে নির্জন রাস্তা। সে রাস্তার দিকে এগোতেই তে দেখতে পায় দূরে কয়েকটা লোক একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে ছাড়ো, ছাড়, আনালে কিন্তু তোদের অবস্থা একেবারে খারাপ বানায় দেবো। লোকগুলোকে আড়াল থেকে চিনতে সমস্যা হলো না তের। এই লোকগুলোকে সে আগেও দেখেছে, আজকে দেখেছে জেকে লোকেরা। লোকগুলো মেয়েটিকে গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করে। তেও তাদেরকে ফলো করতে থাকে। তে মনে করে এখন পুলিশকে জানানো দরকার, কিন্তু সে আজকে ভুলবশত মোবাইলটা আনতে পারেনি, তাই তো লোকগুলোকে ফলো করছিল। লোকগুলোকে ফলো করতে করতে তে যে কোথায় চলে এসেছে এই রাস্তা সে জানে না, তবু ফলো করছে। হুট করেই তে সামনে থাকা গাড়িটি স্টপ করে ফেললো। সাথে সাথে তে পেছনে যেতে নিলে দেখতে পায় তাকে পেছন থেকেও কোনো একটা গাড়ি আটকে রেখেছে। ও শিট, এরকম একটা ভুল কিভাবে করলাম আমি? আরে দেখি তো কোন মহোদয় আমাদেরকে এতক্ষণ ধরে ফলো করতেছিল। আরে উকিল ম্যাডাম নাকি? আজকে না দেখা হয়েছিল আপনার সাথে? সাথে সাথে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু সে লোকদের সাথে পেরে ওঠে না। ওই লোকগুলো থেকে জোর করে বেঁধে একেবারে জিমিনের গাড়িতে উঠিয়ে দেয়। জিমিন এবং তে এখন একই সাথে পাশাপাশি বসে আছে। একই, তুমি আবার কে? আপাতত আমি তোমার কারণে বিপদে পড়া একজন মানুষ। জিমিন আরো কিছু বলতে যাবে, এর আগেই তে ইশারাতে জিমিনকে চুপ করতে বলল। আসলে তের আংটিতে একটা ধারালো অস্ত্র আছে, যেটা রশি কাটার কাজ করে। এটা কুকি তাকে গিফট করেছিল, আর সেই অস্ত্রটি কাজে লাগলো। তে আলগাস্তে লুকিয়ে লুকিয়ে নিজের দড়িগুলো কেটে ফেললো, সাথে জিমিনেরও। কিন্তু এরকম ভান করে আছে যে তাদের হাত এখনো বাঁধা। আস্তে আস্তে তাদের গাড়িটি একটা বড় প্যালেসের সামনে এসে থামলো।
চেকিং এর জন্য হয়তো 2 মিনিট সময় লাগবে। এই সুযোগেই তে জিমিনের হাতটা চেপে ধরে এবং সাথে সাথে গাড়িটা ওপেন করে দৌড়াতে লাগে। যেখানে চোখ যাচ্ছে সেখানেই দৌড়াচ্ছে, কারণ প্যালেসের ভিতরে চলে গেলে তারা একেবারে আটকে পড়বে। তাই তো জঙ্গলের সাইড দিয়ে পালানোর চেষ্টা করছে। পিছে পিছে তাদের লোকও যাচ্ছিল। হুট করে তে একটা গুহার মতো দেখতে পায়, সেখানে জিমিনকে নিয়ে আশ্রয় নেয়। সাথে সাথে গুহার কোনো একটা প্লেসে জিমিনের হাত পড়তেই তারা একটা সুড়ঙ্গের মতো নিচের জায়গায় পড়ে যায়। সাথে সাথেই তারা দেখে যে তারা একতলা নিচে পড়েছে, সেখানে অনেকগুলো ঘাস। ব্যাপারটা তারা বুঝতে পারে না তারা এখন কোথায় আছে। ভয়াত্মক চোখ নিয়ে জিমিন তাকায় সামনে দিকে। এটা কি? আমরা কোথায় আসছি? সামনে ঘুরে তাকাতেই তে আর জিমিনকে কি বলবে, তার নিচে দিক কথা একেবারে অফ হয়ে যায়। তাদের সামনে ক্ষুধার্ত কয়েকটা নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে। আমরা ভুল করে নেকড়েতে খাঁচার ভিতরে চলে আসছি। নেকড়েগুলো আস্তে আস্তে তাদের দুজনের দিকে এগিয়ে আসতেই হুট করে একটা গুলির আওয়াজ পড়লো। একটা না, অনেকগুলো গুলির আওয়াজ পড়লো। সাথে সাথে সেই নেকড়েগুলো সেখানে অচেতন হয়ে পড়ে গেল। তাদের চোখ পড়লো সেই গুলি মারা লোকটির দিকে। এক হাতে রিভলভার, আরেক হাতে একটা সিগারেট জ্বালিয়ে তাকালো একবার জিমিনের দিকে, পরক্ষণে তাকালো তের দিকে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড, ওকে ম্যাডাম। এই তো ঘোর লাগা চোখে এখনো তাকিয়ে আছে লোকটির দিকে। লোকটি দেখতে হুবাহু তার নিষ্পাপ স্বামী কুকির মতো, কিন্তু তার আচরণ একদম আলাদা। একই চেহারার দুজন পার্সোনালিটির ব্যক্তি, জিওন, জাংকুক তার সামনে দাঁড়িয়ে। আপনাকে জোর করে এখানে আনি না ওকে ম্যাডাম, ভাগ্যের দোষে আমার ডার্ক সাইডে চলে এসেছেন। এখন এখান থেকে মুক্তি পাবেন আমার ইচ্ছায়। I hope you will enjoy this journey. Welcome to my dark side. জেগে ভাইয়া, আপনি আমাকে কেন তুলে আনছেন? কথা আছে না, কান টানলে মাথা বেরোয়। তোমার এই বেমান প্রেমিককে পাওয়ার জন্য তোমাকে প্রয়োজন ছিল, তাই তো মেহমানদারির জন্য তোমাকে নিয়ে আসলাম। ভাইয়া বিশ্বাস করেন, ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। আমাকে বন্দি করে রাখলেও ও এখন আসবে না। এমন যদি হয় যে ও ফেরত আসে তাহলে তো ভালো কথা, আর যদি না আসে তাহলে তো কিছু করার নেই। নামাজ কালাম পড়ছো জীবনে, না পড়লে এখন থেকে পড়া শুরু করে দাও, বেশি সময় নেই তোমার হাতে। জিমিন কানা কানা চোখ নিয়ে জেকেকে কিছু বলার আগে তে জিমিনের উদ্দেশ্যে বলে উঠলো, এখন কানা করেই বা কি লাভ? এরকম জন্তু জানোয়ারদের সাথে হাত মিলিয়ে কাজ করে এরকম কারোর সাথে সম্পর্কে জড়ালে সবসময় অপ্রত্যাশিত মৃত্যুকে বরণ করে নিতে হয়। কথাটা কিন্তু এক জায়গায় ভুল বললেন ওকে ম্যাডাম। সবসময় সম্পর্কে জড়ানোর কারণেই না, বরঞ্চ নিজস্ব পাকনামির জন্য অনেক সময় অপ্রত্যাশিত মৃত্যুকে বরণ করতে হয়। আপনার ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে। মিস্টার আসমি, জন্তু জানোয়ারদের কোনো বিবেক বুদ্ধি থাকে না, তবুও যদি আপনার মাথায় একটু বিবেক থেকে থাকে তাহলে ভাবেন, এখানে কি আমি নিজের পাকনামির কারণে এসেছি, নাকি আপনার পাপের মায়া জাল এত বেশি বড় যে জালে ফাঁদে পা দিয়ে এসেছি? কোনটা? এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? মৃত্যু দরজায় কড়া নাড়তেছে আর তুমি এসব কথা বলতেছো? এক্স্যাক্টলি, আমার সে একই কথা। যেহেতু মৃত্যু দরজায় কড়াই নাড়তেছে, তাহলে কেন তোমার মতো চোখে জল ফেলে এরকম জানোয়ারদের আত্মতৃপ্তির কারণ হবো? এর চেয়ে ভালো যদি মরার আগে ওদেরকে জানোয়ার বলে মরতে পারি, তাহলে সেটা আমার শান্তিতে মৃত্যুর কারণ হবে। মাইন্ড ব্লোয়িং ওকে ম্যাডাম। আপনার সাহস থেকে আপনার প্রতি সম্মানটা বেড়ে গেল। তো কেমন মৃত্যু চান আপনি বলেন তো? এই সম্মানের খাতিরে আপনি যেমন মৃত্যু চাইবেন ঠিক তেমনটাই দিব, কথা দিচ্ছি। যদি আপনার মতো জানোয়ারদের কথার কোনো মূল্য নেই, তবে সত্যি সত্যি যদি আমার কথা রাখতে চান তাহলে একটা রিকোয়েস্ট, আমাকে মারার আগে আপনাকে মারার একটা সুযোগ দিন। আপনার হাতে মরার চেয়ে আপনাকে মারতে গিয়ে মৃত্যুবরণ অধিক সম্মানের হবে আমার জন্য। তের এই কথাটা শোনা মাত্র জেকের সুপ্ত সব রাগগুলো প্রকাশ পেয়ে গেল। সাথে সাথে তের থুতনিটা এরকম ভাবে চেপে ধরলো যে তের মনে হতে লাগলো এক্ষুনি হয়তো বা চাপাটা ভেঙে যাবে তার। শালি বাচ্চা কে রে তুই? কিসের এত অ্যাটিটিউড তোর? তোরা কিছু বলতেছিস না দেখে কি সাহস বাড়ে? লাই বাড়তেছে? কিসের এত অ্যাটিটিউড দেখাস আমারে? আমার জিনিস তুই? তোর মতো জানোয়ারদেরকে তো নাচি না কিছু নাই। তোরা হচ্ছে সমাজের কুত্তার জানোয়ার, হয় না? আর আমি সমাজের সুনাগরিক মানুষ। এই যে এত এত অ্যাটিটিউড দেখাই, মানুষত্বের অ্যাটিটিউড দেখাই তোরে। চুপ, একদম চুপ। আর একটা পাকনামি মার্কা কথা বলে একেবারে মাথাটা গলা থেকে আলাদা করে দেবো। এই, তুই মারা ফেলবো আমি, বুঝতেছিস না? তাহলে কেন পাকনামি করতেছিস? কথাটি বলা মাত্র জাংকুকদের গলাটা এরকম ভাবে চেপে ধরলো যে তের চোখ মুখ একেবারে উল্টে আসার অবস্থা। জাংকুকের চোখে মুখে রাগ পুরোপুরি স্পষ্ট, সেটা এখনই একেবারে দেখে এখানেই শেষ করে দেবে। তে তখনই একটু কাপা কাপা কণ্ঠে জাংকুককে বুঝলো, জানোয়ারের বাচ্চা, মাইরে ফেলে তো মুক্তি দিয়ে দিবে আমারে, তাহলে বিনা কারণে কেন ভয় পেতে যাবো আমি তোরে? তের কথাটি কানে যাওয়া মাত্র জাংকুকের সব রাত যেন এক নিমিষে উধাও হয়ে গেল। সাথে সাথে ছেড়ে দিল তেকে। তারপর একটা পানি নিয়ে নিজের হাতটা ভালোভাবে ওয়াশ করে নিল। আপনাকে ধরার পর আমার হাতটা অপবিত্র হয়ে গেল উকিল ম্যাডাম। নাটক তো দেখি ভালোই পারেন, তাহলে একটাই জগতে না গিয়ে হত্যা জগতে আসতে গেলেন কেন? এত তো মানুষ খুন করার পর আপনার হাত অপবিত্র হয় না, অথচ আজকে আমাকে স্পর্শ করার সাথে সাথে হাত অপবিত্র হয়ে গেল। এই লজিক বুঝবেন না আপনি উকিল ম্যাডাম। হত্যা জগৎ আমার জন্য হালাল, কিন্তু পরনারী হারাম আমার জন্য, কারণ আমি তো বিবাহিত, আমার ব্যক্তিগত নারী আছে। সত্যি কথা খারাপ লাগছে সেই দুর্ভাগা নারীর জন্য যে কিনা বাধ্য হয়ে আপনার মতো জানোয়ারকে বিয়ে করছে। ওকে ম্যাডাম, আপনি কিভাবে জানলেন যে আমি ফোর্স ম্যারেজ করছি? নাম বোঝা তো কিছু নাই, আপনার মতো শয়তানদেরকে কোনো ভালো মেয়ে তার নিজ ইচ্ছা বিয়ে করবে না। আর এত ক্ষমতার অধিকারী হওয়ার পর আপনিও কোনো খারাপ মেয়েকে বিয়ে করবেন না। সুতরাং কোনো ভালো মেয়েকে আপনার বলেই পাঠা হতে হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু লাস্টের লাইনটা একদম ভুল বলেন। সে বলেই পাঠা না, আমার রাজ্যের রানী, আমার দুনিয়া, আমার সব, আমার বেঁচে থাকার কারণ সে। সত্যি বলতে আপনি একটু আগেই মেরে ফেলতাম। মেজাজটা এরকম খারাপ করছিলেন যে বাচ্চা থাকার কোনো উপায় নেই, কিন্তু লাস্টে যে কথাটা কইলেন, ইস,
আমার বইয়ের ডায়লগ হুবহু কপি করছেন আপনি। ওর খাতিরে ছাড়া দিলাম আপনার আজকে। এত ভালোবাসা কি নাটক করে আমাদের সামনে দেখাইতেছেন, নাকি বাস্তবেই ভালোবাসেন? বাস্তবে ভালোবাসলে তো ওনার খাতিরে এই অন্ধকার জগৎ ছেড়ে দেওয়ার কথা। এতক্ষণ পর মনের মতো একটা কথা কইলেন উকিল ম্যাডাম। অবশ্য আমি যে পরিমাণে বউ ভাড়া ওই যদি আমাকে বলতো, সত্যি অন্ধকার জগৎ ছেড়ে দিতাম। কিন্তু এই যে আফসোস, ওরে 12 বছর ধরে খুঁজতেছি, পাইতেছি না। কিন্তু একটা কথা কি জানেন, আপনি দেখার পর থেকে না ওর কথা বেশি মনে পড়তেছে। মনে হচ্ছে আপনি আমার ওই হারায় যাওয়া বউ। কথাটি শোনা মাত্র তের মনের ভিতরে কেমন জানি খটকা লাগলো। জাঙ্কুকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় জাঙ্কুকের ছোট ভাই ইউনো এসে জাঙ্কুকে বলতে লাগলো, ভাই উকিল ম্যাডাম তো দিয়ে আমগো ভালোবাসার টানে চলে আসছে আমগো বাসায়। ওরা একটা বেশ খাতিরদারি করতে লাগবে ভাই। তা তো অবশ্যই, বিনা আমন্ত্রণে ওরা আসা জুড়া বাসা মেহমান উনি, ওনাকে বেশ স্পেশাল ভাবে দেখিস, ঠিক আছে? এমনি ওনার প্রতি আমার এক বিশেষ সন্দেহ আছে। যদি ওটা সত্যি হয়ে যায় তাহলে তো এই জায়গা ওনার জন্য পার্মানেন্ট। দেখলেন উকিল ম্যাডাম, আপনি কত সৌভাগ্যবান। আমার ভাই আপনার কত সম্মান দেয়, এমনি কিন্তু অন্যান্যরা দেয় না। ও আচ্ছা, ভালো কথা, আপনি কতদিন এমনি উকিল ম্যাডাম কমো? আপনার নাম কি? নামটা শুনি। জেকে তখন আগ্রহ সহকারে তের নামটা জানার জন্য তের দিকে ঝুঁকে আসলো। আমার নাম সানা, কিম সানা। কিম সানা, এত বিরক্তকর নাম, আমার সাথে মিলে নেই। আচ্ছা, বিবাহিত নাকি আপনি? হ্যাঁ, বিবাহিত আমি। আপনার মতো খবিশ মহিলার কোন বলদে বিয়ে করলো শুনি? জামাই নাম কি আপনার? আমার হাজবেন্ডের নাম কিম জ্যাকসন। দেশ কোনটা শুনি, কোরিয়ান নাকি রাশিয়ান? আমরা রাশিয়ান, জন্মগতভাবে আমরা রাশিয়ান। হ্যাঁ, কষ্ট লাগতেছে খুব। না তো নাম মিললো, না দেশ মিললো, না তো বিবাহের কোনো স্ট্যাটাস মিললো। আপনি আমার ওই ব্যক্তিগত নারী না। আমার নারী হলে অন্য কাউকে বিয়ে করতেন না। তাছাড়া আমার নারী ছিল পরীর মতো সুন্দর। আপনার তো চোখে মুখে ডাইনির ছাপ। হ্যাঁ ভাই, ভাবির কোনোদিন চোখে দেখি নেই, তাও চোখ বন্ধ করে ফিল করতে পারি। আমগো ভাবি হচ্ছে ফেরেশতার মতো সুন্দরী আর ফেরেশতার মতো ভদ্র। এই বেটি দেখে বুঝে যায় খাঁটি দজ্জাল। এই আমগো ভাবি না। এটা তো আমার সুখী আদায় করা উচিত যে আমি আপনাদের কোনো ভাবি না। আলহামদুলিল্লাহ। এই মহিলার ব্যাকপ্যাকে নিয়ে সহ্য হইতেছে না। ওনার রুমে নিয়ে যা, ভালোভাবে খাতিরদারিতে রাখার ব্যবস্থা কর। আর জিমিনেও নিয়ে যা, ওরে আলাদা রুম দিস, ভালোভাবে রাখিস ওনাদেরকে। আমার স্পেশাল গেস্ট ওনারা। জেকের কথা মতো ইউনো তে এবং জিমিনকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিল। রুমটা বেশ ভালো এবং সুন্দর, সবকিছুই আছে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করার মতো কোনো যন্ত্রপাতি নেই। এদিকে জেকেও নিজের রুমে গিয়ে লম্বা একটা বাত নিয়ে নিল। বলের আইসক্রিপস নাই, বউ নেই দিকে বলের আইসক্রিপসের কাম চালান লাগে আমার। এদিকে সোগা যাচ্ছে তার বসের সাথে দেখা করতে। ইন্টেলিজেন্ট এজেন্সিতে জয়েন করেছে কয়েকদিন হলো, মানে কয়েক মাস হলো। এখন এজেন্সির সাথে কাজ করে। কিছুদিনের মধ্যে তাদেরকে একটা নতুন মিশন দেওয়া হবে। ভিডিওর এই পর্যায়ে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। কাদের কাদের মনে হচ্ছে জেকে এবং কুকি সেম পারসন? যাদের মনে হচ্ছে তারা এই টাইমিংটাকে মেনশন করে একটা কমেন্ট করো যে তোমাদের ধারণাটা কি, জেকে আর কুকি কি সেম পারসন নাকি আলাদা। এখন এই সিক্রেটটা রিভিল হবে। বস, এই আধ রাতে ডাকার কারণটা কি শুনি? কোন মিশনে পাঠাবেন আমাদেরকে? আমাদের এবারে মিশনের মেইন টার্গেট জেকে। যেহেতু তুমি জেকের সাথে কয়েক বছর কাজ করেছো, তাই ওর উইক পয়েন্ট সম্পর্কে ভালোভাবে জানো। তাই এবার আমি তোমাকে এজেন্ট হিসেবে আরেকজনকে পাঠাবো তোমার সাথে। এবারে মিশনে আমাদের স্পেশাল এজেন্ট কুকিও তোমার সাথে যাবে। দূর, মিশনে গোষ্ঠী গিলাই বালে কামেলাকে ডাকেন আপনি আমারে। আপনি আমার রাইতে বেলা ফোন দিচ্ছেন, তখন আমি আমার বউলোকে কোন টাইমিং কোন পজিশনে ছিলাম জানেন আপনি? বালে কামেলাকে ডাকেন আমারে। কুক, এটা কেমন ব্যবহার? তোমার কাছে দেশ কেন বউ আগে? হ্যাঁ, এরকম আবেগী কথা বলো। কেমন নির্লজ্জমার্কা কোয়েশ্চেন করেন আপনি আমারে? হ্যাঁ, দেশ সাজানো বউ আগে মানে? অবশ্যই বউ আগে। আমার বউই আমার সব, জানেন না? বাপরে ভাই, আপনি যে পরিমাণে বউ ভাবরা, আপনার তো চাকরি না করে সারাদিন বইয়ের পিছিয়ে থাকা দরকার। ভাই, এটা তো আমার ফিউচার প্ল্যান ছিল, জানেন না? যে বউয়ের কামাই সারা জীবন বই বয়ে খামো আর খরচা মারা থাকবো। কিন্তু আমার যে খাটিস মার্কা বউ, জানেন না, এমনি আমার হাতের ইশারায় নাচায়। আর যদি কাজ কাম বাদ দিয়া ওর কথায় ওর টাকায় খাই, তাহলে তো কে জানে আমার মনে চিন্তা খবর দিয়ে দিব। কি করবো, বেস্ট ফ্রেন্ড তো, ভালোবাসি হবে, তাই ছাড়তে পারি না। অবশ্য ছাড়ার ইচ্ছাও নেই। আচ্ছা ভাই, মানুষটা তো বউ ভাড়া হয় না, আমি এত বউ ভাড়া কেন? আমার কি কালা জাদু করলো নাকি আবার? বিবাহিত না আমি, কেন কমো ভাই কন্ত? তোমরা এরকম আচারা পাচা বাতাও, আর কিভাবে জেকের বিরুদ্ধে ইনফরমেশন বের করা যায় ওটা খুঁজো। আরে ভাই, আমার তো মনে হয় আমরা মিশনে হুদাই যেতেছি। আজকে আমার বউ বলছেন জেকের একটা মনে হয় ফাইল লড়ছিল, পুরো প্রশাসন ওর পক্ষে। আমরা ওরে ধরলেই কি লাভ, প্রশাসন তো ছাড়াই দিব রে। এটা ভুল। শোনো কুকি, প্রশাসনের সবাই একতরফা হয় না। যেমন জেকের সব পক্ষে কিছু লোক আছে, বিপক্ষেও আছে। আমরা ওর বিপক্ষে, তাই আমরা ওকে ধরবো। স্যার ধরবেনই যেহেতু আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। প্রথমত, কুকি আর জেকের চেহারা হুবহু সেম। কি? ও মাই গুডনেস। এদিকে জেকে শাওয়ার শেষ করে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট জ্বালালো। সিগারেট টানতে টানতে নিজের পাঁচটা কথা মনে করতে লাগলো। তার সেই বউ, তার সেই ব্যক্তিগত নারীর কথা ভাবতে লাগলো জেকে। ক্লাস 6 শেষ করে সবে 7-এ পা দিল। ঠিক সেই সময় তার সব স্বপ্নগুলো চুরমার করে বইগুলো জ্বালিয়ে দিল জেকে। বাচ্চা মেয়েটি কান্না করতে করতে চোখ নাক মুখ অলরেডি ফুলিয়ে ফেলেছে। ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না কান্নার জোরে। তার একটাই স্বপ্ন ছিল, এই জীবন থেকে মুক্তি পাওয়ার। এই পড়াশোনা ছাড়া এই জীবন থেকে সে কোনোভাবে মুক্তি পাবে না। তার স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে আগুনের সামনে। সারা জীবন তো মূর্খের মতো কাটাইছেন, তাই আমার পড়াশোনা এবং আমার উন্নতি সহ্য হয় না আপনার। কি করবি এবারে পড়াশোনা দিয়া? আমি আছি না, আমি কি মরে গেছি রে? আমার টাকা থাকবি তুই, আমি পালবো তোরে, তুই আমার রাজরানী হয়ে থাকবি। হইতে চাই না আমি আপনার রাজরানী, আমি আপনাকে
ঘৃণা করি, বুঝতে পারি না? কতবার বুঝাবো? কিসের এত তেজ তোরতে? কিসের এত তেজ? কেন ঘৃণা করছ মানে? আমি ছাড়া কি আছে তোর? কে? কারো থাকার তো প্রয়োজন নেই। প্রয়োজনে আমার জীবনে কেউ না থাকুক, তাও কোনো সন্ত্রাসীর সঙ্গীর প্রয়োজন নাই আমার। সন্ত্রাসী? আমার সন্ত্রাসী বলি? আচ্ছা যা, আমি সন্ত্রাস, কিন্তু কালাকে সন্ত্রাসী করতেছি তোর আর আমার মার জন্যই তো। তো করে সবসময় রাজরানীর মতো রাখবো, এর জন্য সব পাপ নিজের কাঁধে নিয়ে নিলাম। কে বলছে আপনি এরকম পাপ কাজ করতে? আমি বলছি নাকি আপনার আম্মু বলছে? আমার বাপে এরকম সন্ত্রাসী করতো, এখন আর পৃথিবীতে নাই। আমার বাপের তো অত্যাচারে আমার মাও সুসাইড করছে। এখন আমি আমার মার বান্ধবীর বাসায় থাকি, আপনার মার বাসায় থাকি। আমি আমার মার মতো জীবনযাপন চাই না, তাই আমি চাই না কোনো সন্ত্রাসীর সাথে আমার বিয়ে হোক। জাঙ্কু কিছুই বললো না, নিশ্চুপ দৃষ্টিতে তার কান্নার দিকে তাকিয়ে রইল। তাই কিছুক্ষণ কান্না করার পর আবারও বলতে লাগলো, আপনি দেখেন না, আমার আম্মু সারা জীবন মানুষের বাসায় রান্না করে আমাকে পালছে, এর জন্য আমি রান্না করাতে ভয় পাই। আমি আগুনের সামনে যাইতে ভয় পাই। আমার আম্মু কোনোদিনও পড়াশোনা করতে পারে, তাই আমি অশিক্ষকতাকে ভয় পাই। আমি ওই সব কিছুর ভয় পাই যেগুলো আমার মা বাধ্য হয়ে করতো। আপনার মনে ভয় ঢুকে গেছে, আর এর জন্য আমি আপনারও ভয় পাই, কারণ আমার আম্মু তো একটা সন্ত্রাসীর সংসার করছে। আমি এই জীবন চাই না, চাই না। জাঙ্কুক আর কিছুই বলতে দিল না থেকে, সাথে সাথে নিজের বুকের ভিতরে নিয়ে নিল থেকে। আলতোভাবে তের কপালটা ছুঁয়ে দিচ্ছিল হাত দিয়ে, যেন শান্ত করতে চাচ্ছে থেকে। তের নাক মুখের পানি জাঙ্কুকের শার্ট ভিজিয়ে দিচ্ছে। জাঙ্কুক কিছুই বলল না, চুপচাপ নিঃশব্দে তেকে জড়িয়ে ধরে রাখলো। চুপ, একদম চুপ। দেখো, আমি তোমার চোখে একজন সন্ত্রাসী, কিন্তু নিজের দিকে একজন দায়িত্ববান পুরুষ। আমি জানি আমি যে কাজগুলো করতেছি তা ঠিক না, কিন্তু বিশ্বাস করো, তুমি যেন চাইছো ওটা সম্ভব না। ভালো মানুষের কোনো দাম নাই সমাজে, তাই আমি বাধ্য হয়ে খারাপ হয়েছি। আর এরকম পর্যায়ে আছি যে আমি চাইলেও ভালো হইতে পারবো না। আমি যদি ভালো হইতে চাই, তাহলে তোমার উপর দিয়ে, জানের উপর দিয়ে সব কিছু চাইবো। আমি ওটা হতে দিতে পারি না, এর জন্য আমি খারাপ। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার বাপের মতো না। আমি তোমার অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার বাপ তোমার মায়ের ভালোবাসে নেই, এর জন্য অত্যাচার করছে, কিন্তু আমি এরকম না। আমি সবসময় তোমার ভালো রাখবো, বিশ্বাস করো। বিশ্বাস করি না আমি আপনাকে, আপনি কোনো সন্ত্রাসীকে বিশ্বাসই করতে পারি না। আমি আপনাকে বিয়ে করবো না, আপনি আমাকে বাধ্য করতে পারেন না। এটা বলে লাভ নেই, আমি তোর ভালোবাসি, তুই ভালোবাস কিংবা না বাস, তাও বাসি। আমি যেহেতু ভালোবাসি, তো বিয়ে তো করতেই হবে তোরে। ভালোবাসার এই নাটক আমার সাথে করতে আসবেন না। আপনি আমাকে ভালোবাসেন না, ভালোবাসলে আমার বই খাতাগুলোকে পুরাই দিতেন না, আমার স্বপ্নগুলোকে শেষ করতে দিতেন না। বই খাতা তো স্বপ্ন ভাঙতে না, তোর টাইমে ভাঙতে করছি। বেশি ধাক্কাটামি করছ আমার সাথে, আমার অবাধ্য হস, এর জন্য বেয়াদবির ফল দিয়েছি তোরে। কিন্তু চিন্তা নেই, তোমার আমি আমার ভালো জায়গায় ভর্তি করাতে থাকি। এই সম্পূর্ণ ঘটনা জেকে সিগারেট টানতে টানতে মনে করছিল, তখনই জেকে মনে পড়লো উকিল ম্যাডামের হাতে সেই তিলটা চেক করা হয়নি। যদি তেই উকিল ম্যাডাম একজনই হয়ে থাকে, তাহলে সেই তিলটি থাকার কথা। কোনো কিছু না ভেবে জাঙ্কুক নিজের রুম থেকে বেরিয়ে গেল, চলে গেল উকিল ম্যাডামের রুমের উদ্দেশ্যে। তেই তখন নিজের রুমে কিভাবে বাড়ি থেকে পালানো যায় সেই সম্পর্কে পরিকল্পনা করছিল। সে কোনোভাবেই এখান থেকে লাফ দিয়ে পালাতে পারবে না, দেওয়ালটা অনেক উঁচা, যদি লাফ দেয় তাহলে মৃত্যু কনফার্ম। হোয়াট হ্যাপেন্ড উকিল ম্যাডাম? আমাকে নামে নিয়ে মরতে চান নাকি? এখান থেকে লাফ দিলে ডাইরেক্ট মৃত্যু। আমার মতো জানোয়ারকে মারার স্বপ্নই রয়ে যাবে তাহলে। নিশ্চিন্ত থাকুন, আপনার মতো জানোয়ার থেকে না মেরে এত তাড়াতাড়ি আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি না। তবে এত রাতে আমার রুমে আসার উদ্দেশ্য কি আপনার? জাঙ্কুক বেশি কথা বললো না, তাকে নিজের কাছে টেনে এনে তার হাতের ওই আঙ্গুলের তিলটা চেক করলো, কিন্তু সেই তিলের জায়গাটা একদম কাটা। জাঙ্কুক সাথে সাথেই ছেড়ে দিল তাকে। বলতে গেলে তের পাশাপাশি কারণে জাঙ্কুক তাকে ছাড়তে বাধ্য হয়। হুট করে অপ্রত্যাশিত ভাবে তের হাতে একটা থাপ্পড় খেলো জাঙ্কুক। জানোয়ারের বাচ্চা, তুই না বিবাহিত? আমি তো বিবাহিত, কেন আসছিস আমার রুমে? তুই না একটু নিজের বউর প্রতি ভালোবাসা দেখেনি, এই তোর ভালোবাসা? থাপ্পড়ে চাপাটা একেবারে নড়ে গেল। বিবাহিত মহিলারা এতটাই লয়াল হয়, আল্লাহ কবুল করুক। আমার বউটার জন্য এতটাই লয়াল হয় আপনার মতো। তোর মতো জানোয়াররা লয়ালিটি ডিসার্ভ করে না, লয়াল পারসন নাই লয়াল পার্টনার ডিসার্ভ করে। কেন আসছিলি আমার রুমে পরকে করতে? চুপ, আরেকবার তর্ক করলে তোর থাপড়া তোর মুখে নকশা বদলাই দেবো একেবারে। এখানে আসছিলাম নিজের সন্দেহ দূর করতে, তোর আঙুল কাটলো কিভাবে? বাচ্চাগুলো তোর মতো শয়তানের সাথে মারামারি করতে চায় কাটছে, এবার শান্তি? উকিল ম্যাডাম, আপনার চোখ দেখেই বুঝতে পারি আমার থেকে 101টা জিনিস লুকাইতেছেন। লুকান, সমস্যা নাই, কিন্তু আমি যেটা ডাউট করতেছি ওই জিনিসটা লুকাইতে চাইলে কিন্তু খবর আছে আপনার। আপনার সম্মান দিতেছি তাই বলে যাতা ব্যবহার করতে আসবেন না, আমি খারাপ হয়ে গেলে কিন্তু সামলাইতে পারবেন না। কিছুই বলো না, নিশ্চয়ভাবে তাকিয়ে রইল জেকের দিকে। আসলে জেকে অনেক বড় সন্ত্রাসী, চাইলে তার সাথে যাত্রা করতে পারে। এতক্ষণে অন্যান্য সন্ত্রাসীর হাতে এরকম তেরামি করলে হয়তো তার সম্মানটা নিয়ে নিত, কিন্তু জেকে এরকম কোনো কিছু করেনি। একটা জঘন্য সন্ত্রাসী আমি মানুষের একটা ভাবে আপ্যায়ন করতে পারি, সেটা হচ্ছে গুলি মেরা পৃথিবী থেকে বিদায় করে দিই। আপনাদের বেলা এরকম কোনো কিছু করার ইচ্ছা নাই আমার, তাই আমাকে বাধ্য করবেন না। এখানে আসছিলাম আপনাদের খাওয়া দাওয়া হয়েছে নাকি না এটা দেখতে, কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন সত্যি মানার মতো না। প্রথমবারের মতো জাঙ্কুকের সামনে গলার সুর নামিয়ে কথা বললো। খাওয়া দাওয়া হয়নি, আপনার কথা বলছে রান্না করে খেতে হবে, আমি রান্না বাড়া করতে পারি না। ও বাবা, বিয়ের তো মেয়ে করতেছে রান্না বাড়া পারে না, এটাও মানার বিষয়? আপনি মানেন কি না মানেন তাতে আমার কিছুই আসে জানা, আমি রান্না বাড়া করিও না, আমার হাজবেন্ড করে। কথাটি শুনে মাত্র জেকের সন্দেহ আরো বেশি দ্বিগুণ হয়ে গেল। এখন তার তো মন চাইতেছে কাপড় খুলে চেক করতে, সে জন্মদাগগুলো তের সাথে মিলে যায় কিনা, তাহলে সে 100% শিওর হয়ে যাবে। কিন্তু জেকে এরকমটা করলো না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। সাথে সাথে ইউনাকে ডাকলো নিজের রুমে।
কি হলো ভাই, এই রাত 3টা বেলা আমায় ডাকছেন, আইস খুব শেষ নাকি? চুপ থাক শালা, একটা কাজ কর, উকিল ম্যাডামের ব্যাপারে A to Z ইনফরমেশন বের কর 2 দিনের মধ্যে। আচ্ছা ভাই, ভাই করতেছে, কিন্তু হুট করে এরকম আপনি কি সন্দেহ করতেছেন উকিল ম্যাডামে ভাবি হিসেবে? এত কথা না কয়ে যেটা করতে কইছে ওটা কর। আর সুগার সাথে কন্ট্রাক্ট হয়েছে তোর, ওর সাথে বলছোস যে জিমি আমগো আন্ডারে? কইছি ভাই কইছি, সবই A to Z কইছি, যা আপনি করতে কইছেন ওরকমই। আর ইনফরমেশন বের করতেছি আমি 2 দিনের মধ্যে ভাবিকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। অন্যদিকে সুগা গেল কুকির সাথে দেখা করতে। কি ব্যাপার কুকি, তোমার ট্রেনিং এখনো শেষ হয়নি? কিরকম, কতটুকু আগাইলা? কতটুকু আগাইছি তারপর কি আমার দূরে দেওয়া লাগবে নাকি? আমি জেকে, আমার সাথে এত বেশি বাহাদুরি করতে আসবে না। কেমন কালাম অ্যাক্টিংটা ভাই, আমি তো ঠিক করে রাখছি। আমার বলেছে হুট করে এরকম যা রিয়েক্ট করবো, যে আমি জেকে ওরা কিডন্যাপ করবো না, বুঝছো? তারপর দেখবো ওর রিয়েকশন কিরকম হয়। কি এরকম ভাবিরা তো মনে থাপ্পড় খাবে না আপনি? এমনি তো সানি মারি আমারে, তা একটা থাপ্পড় খেলে সমস্যা নেই। এমনিও যত কিছু করুক রাতের বেলা আমি সব পোষায় নি একেবারে। সুগা কিছুই বলো না, চিন্তিত চেহারা নিয়ে তাকিয়ে রইল কুবির দিকে। কাজটা অনেক বেশি ডেঞ্জারাস জানো তো। এই লোকে সংসার করতে করতে এখন কোনো কাজই ডেঞ্জারাস লাগে না। সত্যি কথা, চিন্তা করো না, তোমার এই মুড অফের কারণ একেবারে আমি ঠিক করে দেবো। তোমার এই গার্লফ্রেন্ডে উঠাই নিয়ে গেছে না জিকে, তুমি তো বললা ওরে উদ্ধার করবো, তখন তোমার মুখেও আমার মতো হাসি থাকবো, বুঝছো? এভাবে কেটে গেল আরো 2 দিন। সানা, আমরা এখানে আর কতদিন বন্দি থাকবো বলো তো? আমাদের হাতে কি জানি জিপিএস ঢুকাই দিয়েছে, এখান থেকে পালানোর উপায় নেই। এখান থেকে কবে পালাবো জানি না, কিন্তু যদি একবার পালাতে পারি এবার আর তোমাকে সাথে নেবো না। কেন? কারণ তো অনেকগুলো, এর মধ্যে কোনটা বলবো বলো তো? একা তো তোমার ওই কোন খারাপ লোকের সাথে রিলেশন আছে, ওর জন্য তুমি বিপদে পড়ছো। তোমার ভালো করতে চাই আমি বিপদে পড়ছি। আর দুইটা তোমাকে নিয়ে পালানোর সময় তুমি একেবারে বোকার মতো ওই পাথরে চাপ দাও। আর এই পাথরে চাপ পড়ার কারণে আমরা হায়নার কবলে পড়ে যাই। আর এখন এই প্যালেসের ভিতরে বন্দি আছি একমাত্র তোমার কারণে। তো এই পরবর্তীতে পালাতে গেলে তোমার আর সাথে নেবো না। আমার সাথে না নিলে আমি তোমারও পালিয়ে দিয়ে দেবো না। জেকে ভাইয়ের বলে দেবো তো তোমার উপর যেন 2টা জিপিএস লাগায় রাখে। হুট করেই জেকের মোবাইলে কল আসলো। বল জেকে ভাই, আমার সালাম নিয়েন, অনেকদিন পর কথা বলতেছি। আপনার ধন্যবাদ জানাই, জীবনে খুঁজে পাই করছেন, আমার সাথে বিয়ে দেবেন তো? চিন্তা করিস না, আমার কাছে বউ নাই দেখা যায় তবে বিয়ে আটকে রাখবো এরকম মানুষ না আমি। তুই আয় কাজ শেষ কর, তারপর বিয়ে দিতেছি আমি। কাজ প্রায় শেষের পর্যায়ে ভাই, আমি ওটাই শালায় ট্রেনিং দিতেছি আপনার মতো কথাবার্তা করতে। শালা পারেও, ভালোই অ্যাক্টিং করে। হয়তো বুঝতেছিও না যে আমরা ওরা বাড়িতে পাখা বানাবো। এই ভালো এজেন্সি, কথাবার্তা বুঝি না আমি। কি ভালো এজেন্সি, আপনারা কি ধরতে পারবো কোন তো? কেন তো ট্রাই করতেছে? করুক না, দুঃসাহস পছন্দ আমার। যারা দুঃসাহসী তাহলে জঘন্যভাবে পছন্দ করি আমি। তুই তোর কাজ শেষ করে আয়, বাকিটা আমি দেখতেছি। সকাল সকাল একটা গুড নিউজ পেলাম। একটা নয় গুড নিউজ ভাই, আরেকটা গুড নিউজ আনছি আমি। ইউনো আছে না, আপনার জন্য একটা গিফট আনছি। কি তোমরা? হ্যাঁ, আমাকে এখানে উঠে আসছো কেন? কিছু আমার কাছ থেকে? ভাই, উনি উকিল ম্যাডামের স্টেপ মা, মানে পালক মা, ওনার পালসে। সালামটা পরে নিন, আগে বলেন তো সানার পরিচয় কি? আপনারা কোথেকে পাইছেন? সানা? কি সানা? সানা নামে কাউকে আমি চিনি না। সানা নামে কোনো মেয়ে নাই আমার। উফ চাচি, কেলাকে কথা বলতেছেন কত? তখন বললেন ও আপনার পালক মাইয়া, ওই যে উকিল ম্যাডাম। তুমি যার কথা বলতেছো ও আমার পালক মেয়ে, ওকে আমি পালক নিয়েছিলাম। ওর নাম তো তে। কি কি নাম? তে। ওর নাম তে, ওকে আমি কোরিয়া থেকে পালক নিয়েছিলাম। কথাটি শুনে মাত্র জাঙ্কুক আর অ্যাক্সিডেন্টও দেরি করলো না, সাথে সাথে চলে গেল তের রুমে। তের রুমে থেকে দেখতেই সাথে সাথে 4টা থাপ্পড় বসাই দিল তের গলায়। বেঈমান মহিলা, বেমানি করছ আমার সাথে? নিজের জামাইয়ের সাথে বেমানি করে অন্য মেয়েটার লগে থাকোস? আপনার নিতে কথা মানুষ মুখ দিয়া, এই মুখ আজকে ফাটাইলাম তোর। আচমকা জাঙ্কুকের পুরুষালী হাতে থাপ্পড় খাওয়ার কারণে তের চাপাটা একদম নড়ে উঠলো। যন্ত্রণায় কুকড়ে উঠছে তে, তবে মুখ দিয়ে একটি আওয়াজও বের করলো না। বেঈমানের বাচ্চা, ওট ওট ওট, প্ল্যান করতে গেলি পরকিয়া? জানোয়ারের বাচ্চা, আমি না তোর জামাই লাগি? জামাই থেকে অন্য কারো পরকিয়া করতে লজ্জা লাগলো না? তের গলাটা শক্তভাবে চেপে ধরে জাঙ্কুক এই কথাগুলো বলছিল। আমি আমার এই জন্মে এত বেশি কোনো মহান পাপ করিস নাই যে তোর মতো জানোয়ারে জামাই হিসেবে কিসমত পাবো। চুপ বেঈমানের বাচ্চা, একদম চুপ। আজকে তোর এই নিতে কথা একেবারে চিপটা টানা ছিঁড়ে ফেলবো ধরা। শালী বাচ্চা, পরকিয়া করে আবার আমার সাথে নিতে কথা মারাও? পরকিয়া নামক নোংরা শব্দটি শুধুমাত্র তোর মতো জানোয়ারদের সাথেই মাটে। আর আমি যা বলি সর্বোচ্চ সত্য কথা, যা সহ্য করার ক্ষমতা তোর মতো শয়তানদের নাই। জাঙ্কুক রেগে গিয়ে শক্তভাবে তের গলাটা একেবারে দেয়ালের সাথে চেপে ধরলো। এত শক্তভাবে চেপে ধরেছিল যে তের চোখ মুখ একেবারে উল্টে আসার অবস্থা। বেঈমানের বাচ্চা, বেঈমানি করার পর গলাবাজি কমে না তোর? একবার যদি গলাবাজি করিস না, কসম তোর একেবারে চিবড়াটা টানা ছিঁড়ে ফেলবো। তারপর তোরে মেয়েরা নিজেও মরবো। আমার মৃত্যুতে যদি তোর মতো জানোয়াররা পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে এরকম মৃত্যুকে একবার না 1000 কবর করতে রাজি আছে আমি। কেন না শালী বাচ্চা, আমার নিয়ে মরতে চাস কেন? এত বছর আমার জ্বালানোর পরে তোর শরীরের কুরকুরানি কমে নাই? পরকিয়া করছিস তাও শরীরের কুরকুরানি কমে নাই, এখন আমার নিয়ে মরতে চাস? চল, মরতে চল তো চাস, সিংহর খাঁচার ভিতরে তোরে ফালাই থুয়ে আসি। সিংহ কুপড়া কুপড়া খাপ ধরে। এমনটি যদি করতে চাস তাহলে তাই কর জানো। অন্তত তোর পাপিষ্ট হাতে মরার থেকে সিংহ যদি কুপড়া কুপড়া খায় মানে ওই মৃত্যু অধিক সম্মানজনক আমার জন্য। শরীর বাচ্চা তাস ক্ষমা না তোর? এটা বলার সাথে সাথে জেকে থেকে একটা থাপ্পড় মেরে ফেলে দিল। সামনে মরবি আজকে আমার হাতে, ডেফিনেটলি আজকে তো নিস্তার নেই। এটা বলে একটা রিভলভার নিয়ে সাথে সাথে শুট করে তেকে উদ্দেশ্য করে। কিন্তু ঠিক সেই সময় ইউনো চলে আসার কারণে একেবারে নিশানা তাদের কপালে লাগেনি। একটু বাঁকা হয়ে দেয়ালের উপর ছুটে গেল গুলিটি।
ভাই কি করতেছেন? ভাবি হয় আমগো। তোদের ভাবি হওয়া নাকি? আল্লাহ যেন মৃত্যু দেয় আমাকে। দেখ দেখ দাসটা দেখ, পরে কি করার পর দাসটা খাইতেছে আমার সাথে বেমানা বাচ্চা। কথাটি বলা মাত্র কাঁচের টেবিলের উপরে জোরে একটা পাঞ্চ লাগায় জাঙ্কুক, যার কারণে জাঙ্কুকের হাত থেকে অনবরত কাঁচের টুকরোগুলো লেগে রক্ত পড়তে শুরু করে। আল্লাহ করুক এই রক্ত শূন্যতায় মৃত্যু হোক তোর, আর তোর মৃত্যুতে একটু শান্তি পাই আমি। তোর শান্তি আমি ছুটাইতেছি বেমান মহিলা। রক্ত থাকার অনেক শখ না? তোর জামাইরে তোর সামনে পিস করবো, তারপর তোর জামাইয়ের রক্তে তোর মুখ চুপা তোর এই শ্বাসকষ্ট মারবো আমি। কথাটি বলা মাত্র জাঙ্কুক আবার থেকে মারার জন্য হাত উঠাতে নেয়। ভাই কি করতেছেন? ভাবি গাঞ্জা খাইছে, এলাকা উল্টাপাল্টা কথা বলে আপনার রাগায় দিতেছে। চলেন তো একটু চলেন, ভাবি গাঞ্জা খাওয়া, চলেন ভাই। এখানে জাঙ্কুক বেশিক্ষণ থাকলে তেল মার্ডার করে ফেলবে, এর জন্য ইউনো কথায় ভুলিয়ে ভুলিয়ে জাঙ্কুককে তার রুমে দিয়ে আসে। সেখানে গিয়ে জাঙ্কুক ইচ্ছা মতো ভাঙচুর করতে থাকে। জাঙ্কুকের বারবার মনে পড়ে যাচ্ছিল একটু আগে তার হাতে ক্ষত দেখে তে কতটা তৃপ্তি সহকারে তার রক্তের দিকে তাকিয়েছিল, যেন এই রক্তের নেশার দিকে একেবারে খেয়াল করছে। আমার রক্ততে তোর তৃপ্তি লাগে, খেয়াল করলে আমার যাতে এরকমটাতে। আমি তো তোর সত্যি ভালোবাসি, তুই কখনোই আমার প্রতি ভালোবাসা প্রকাশ করাস, কিন্তু এরকম তো ঘৃণাও করতি না আমাকে। ঠিক স্কুল ছুটির পর রক্তবর্ণ চোখ নিয়ে এবং হাতে তাজা রক্ত নিয়ে এক দৃষ্টিতে একজনের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। এতক্ষণ মারার পরও তৃপ্তি যেন মিটছে না, তাই তো আবারও নিজের শরীরের তৃপ্তিটা মেটাতে আবার সে ছেলেটাকে পুনরায় মারতে চললো জাঙ্কুক। জাঙ্কুক অনেক হয়েছে, এবার ছাড়েন ওরে, অনেক মারছেন, আর তামাশা কইলেন না। ওরে বাবা, না হওয়া বয়ফ্রেন্ডের প্রতি এত মায়া, একেবারে চোখের পানি প্যান দিতেছিস আমার সামনে। যেখানে আপনার জন্য ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারে না, সেখানে আমি অন্য কারোর সাথে রিলেশনে যাবো, এটা সম্ভব? এই তো এবার মনের মতো কথা বলছিস, একদমই সম্ভব না। আমি বেঁচে থাকতে তো এই জন্মে একদমই নাতে, তুই শুধু আমার আর আমারই থাকবি। আর আমি এবার আর তোর কোনো সুযোগ দিতেছি না, এখন চল, আমাকে এখন বিয়ে করবি তুই। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি বিয়ের জন্য প্রস্তুত না। আপনার বাসায় থাকি বলে আপনি আমাকে বিয়ে করতে জোর করতে পারেন না। পারি না শব্দটা আমার ডিকশনারিতে নাইতে, আমি চাইলে সবই পারি, সব। আর আজকে তুই বিয়ে করবি আমাকে। এটা বলে জাঙ্কুককে হাত টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু লোক জড়ো হয়ে জাঙ্কুককে ঘিরে ফেলে। এই চাঙ্গা ছেলে, অনেকক্ষণ ধরে দেখতেছি তোমার তামাশা, এতক্ষণ একটা ছেলের সাথে মারামারি করছো, কিচ্ছু বলি নাই, কিন্তু একটা মেয়ের সাথে এরকম জোর জবরদস্তি করে মানে কি? কে হয় তোমার? এটা বলার সাথে সাথেই কয়েকজন লোক মিলে জাঙ্কুককে ধাক্কা দিয়ে একেবারে মেঝেতে ফেলে দিল। সারা জীবন আমার, নিজে যখন বিপদে পড়ি তখন আপনাদের মতো লোক আগায় আসে না, যখন ভালো কাজ করতে যাই তখনই আপনাদের মতো লোকদের পিছপেরানি বেড়ে যায়। জাঙ্কুকের সূক্ষ্ম অপমান সহ্য হলো না সেখানকার লোকদের, তাই তো জাঙ্কুককে আবারও মারধর করা শুরু করলো। কি করতেছেন? অনেকে ছাড়েন, অনেকে ছাড়েন প্লিজ। কেন ছাড়বো বাচ্চা মেয়ে? ওই কি হয় তোমার শুনি? প্রশ্নটি শোনা মাত্র কিছুক্ষণ চুপ থাকলো তে, অতঃপর উত্তর দিল, ভাই, ভাই হয় আমার। কথাটা শুনে কেউ রিয়েকশন দেখ বা না দেখ, জাঙ্কুক রিয়েকশন পুরোপুরি দিল। এক টান দিয়ে তেকে একেবারে নিজের কাছে নিয়ে এসে সবার সামনে নীলচের মতো একটা কালো চুমু খেলো তের ঠোঁটের মধ্যে। এমন ভাই কবুল করবি তে তুই? তাহলে সারা জীবন তোর ভাই হতে রাজি আছি আমি। পাশে থাকা লোকগুলো জাঙ্কুককে কথা শোনানোর পাশাপাশি আবারও গায়ে হাত দিতে শুরু করে। এবার জাঙ্কুক ইচ্ছে করে মার খাচ্ছে, নাক দিয়ে রক্ত ফুটছে কয়েক ফোঁটা, তবুও জাঙ্কুকের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তের দিকে। জাঙ্কুকের এরকম নীরবতা একমাত্র তেকে কষ্ট দেওয়ার জন্য, সেটাতে হারে হারে টের পাচ্ছে এবং হচ্ছেও তাই। জাঙ্কুককে এভাবে মারছে লোকেরা, এটা দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগছে, বুক ফেটে যাচ্ছে কষ্টে। দেখুন আঙ্কেল, ওনাকে ছেড়ে দিন, উনি আমার হাজবেন্ড হয়। ওরে বাবা, হাজবেন্ড হয় তো এতক্ষণ বলো না কেন? এতক্ষণ বলিনি কিছু ব্যক্তিগত কারণে, এখন তো বলছি ওই আমার হাজবেন্ড হয়, এখন ওনাকে ছাড়ুন। আইসে রে, জামাই লাগে না কি লাগে তা আমরা সমাজের মানুষ ভালোভাবে জানি, যত সব নষ্টমী। এতক্ষণ এই সমাজে বড় বড় বয়োজ্যেষ্ঠ পাকনা লোকেরা জাঙ্কুককে যা বলেছে জাঙ্কুক তাই শুনেছে, কিন্তু তেকে নিয়ে আজে বাজে মন্তব্য করায় এবার জাঙ্কুক প্রতি গিয়ে সে বয়স্ক লোকের মুখ বরাবর একটা ঘুষি মারলো। একটা না বরঞ্চ বেয়াদমের মতো কাউকে সম্মান না দেখিয়ে অনেকের গায়ে হাত তুললো এবার জাঙ্কুক। এদিকে তেমন জাঙ্কুকের কাছে কোনো ব্যাপারই না, তবে এতক্ষণ চুপ ছিল শুধুমাত্র তের জন্য। কি তামাশা শুরু করছেন আপনি এখানে? আপনি কি এখানে লাশের বন্যা ফাটাইতে চান? আল্লাহর দোহাই লাগে, এখন চলেন আমার সাথে। তা তো জানোই বিয়ে করতে পারে আমার। এটা বলে জাঙ্কুক থেকে বাইকের পেছনে বসে বাইকটা স্টার্ট দিয়ে দিল। বাসে গিয়ে পৌঁছাতে তের হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এটা আবার কি? বাংলায় লেখাপড়া করছ তুই? বাংলা পড়তে পারছ না? পর কি লেখা? লেখা তো আছে বিয়ের কাগজ, কিন্তু আপনার মতো শয়তান মানুষকে বিয়ে করবো না আমি। আগে বলছি এখনো বলতেছি, বিয়েতে রাজি না আমি। কেন বিয়ে করবি না? আমার মধ্যে কিসের কমতি আছে রে? আমার চেহারা দেখছোস কত সুন্দর, ঠোঁট দেখ আমার পুরো চুটকা চুটকা। আরো কোনো কিছুর সাইজ নিয়ে সমস্যা থাকলে চল রুমে চল, প্যান্ট খুলে সাইজ দেখাতেও সমস্যা নাই আমার। আপনি আমাকে রূপের লোক দেখাইতেছেন? আপনার আসল লোক তো আমার দেখা হয়ে গেছে, এর জন্য তো বিয়েতে রাজি না। আপনি যে কত ভয়ঙ্কর একটা মানুষ সেটা আমি ছাড়া আর কেউ জানে না, তাই তো এরকম ভয়ঙ্কর সন্ত্রাসীকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। ভালোই বলছিস না, অনেক দেখাইছি তোর লোকে, আর পারতেছি না। যদি সাইন দিতে রাজি না হোস তাহলে জোর করে থাপড়ায় থাপড়ায় তোর থেকে সাইন নেবো। সাইন দে, চুপচাপ সাইন দে। তা করবে তা তো জানা কথা, এমনি তো আমার সাথে তো আজ পর্যন্ত যা করছেন সবই জোর জবরদস্তি। হ্যাঁ রে, এখনো ওটাই করবো। যদি সাইন দিতে না চাস আজকে বাসর করবো তোর সাথে, বিয়ে ছাড়াই। রাজি আছোস? কথাটি শুনে কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যাইতে এই ব্যাটার কথাবার্তা কোনো ঠিক নাই, ঘাটটা ঢালুক, যা বলে তাই করে। তে আম্মু,
আর বারবারই করিস না, রাজি হয়ে যা মা। কিছু বলো না, চুপচাপ সে কাগজটার দিকে তাকিয়ে রইল। আজ নয়তো কাল এই দিনটা আসতোই। এমনকি আজকে যদি এই দিন থেকে পালিয়ে যায় তবে আগামীতেও জাঙ্কুক তাকে বিয়ে করতে বাধ্য করবে, এটা সে জানে। জাঙ্কুকের হাত থেকে এত তাড়াতাড়ি মুক্তি পাবে না সে। কাপা কাপা হাত নিয়ে সে কাগজটাতে সাইন করলো। এমনকি হুজুরে বলা সে 3 কবুলও বলে ফেলল মুখ দিয়ে। বিয়ের কার্যক্রম শেষ করা মাত্রই জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যেতে নাই। কোথায় যাচ্ছিস? বিয়ে করছে মা, বউয়ের জন্য কোনো কিছু না কিনে এটা খারাপ দেখায়, তাই তো গিফট কিনতে চাইতেছি। এটা বলে জাঙ্কুক বেরিয়ে গেল বাসা থেকে। রাত প্রায় 10টা বাজে, জাঙ্কুকের আসার এখনো খবর নেই। জিন রাত হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। এই জাঙ্কুকের রুমে খাটের উপর শুয়ে শুয়ে নিজের জীবনের প্রত্যেকটা ঘটনাগুলোকে মনে করছে। এখন তার মন চাইছে নিজের রুমে চলে যেতে, কিন্তু জাঙ্কুকের বাচ্চা ইচ্ছা করেই তাই রুমটা লক করে দিয়ে গিয়েছে। তাই নিরুপায় হয়ে জাঙ্কুকের খাটের উপর শুয়েছিল। নিজের এত আদরে চামের রেখা ঘুমায় পড়াতে এদিকে তোমার সময় তোমার জন্য গিফট আনতে গিয়ে রাত 12টা বাজায় দিল। কথাটি বলা মাত্র গিফটের প্যাকেটটা খাটের উপর ফেলে দিয়ে নিজের শার্টটা একটান দিয়ে ছিঁড়ে ফেললো জাঙ্কুক। এই খাটের উপর শুয়ে শুয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছিল। সেদিকে ঘোর লাগা চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুক। চোখ দিয়ে একেবারে তার বডি এক পলকে স্ক্যান করে নিল। বুঝতে পারতেছি না, পুলিশ স্টেশনে গেছিলেন আপনি, হ্যান্ডকাপ আনছেন কেন? I know it's our first night, but আমি বেয়াদব মানুষ বুঝছো, I can't be gentle, তাই তোমার সুবিধার্থে হ্যান্ডকাপ আনছি। রাতের বেলা তের সাথে নীলজের মতো এত কিছু করার পরও সকালে তের সাথে নজরে মিলাতে পারছিল না জাঙ্কুক। তার কেন জানি লজ্জা লাগছিল তের দিকে তাকিয়ে। অন্যদিকে তে তো জাঙ্কুকের সাথে ভোরবেলা থেকেই কথা অফ করেছে, ইগনোর করছে, তার সাথে কোনো কথা বলতে চায় না। তাই তো এখানেও চুপ করেছিল। খাবার দাবার শেষ করে জাঙ্কুক নিজের কাজের জন্য বেরিয়ে পড়লো। বাড়ি থেকে বের হওয়ার ঠিক 2 ঘন্টা পর জাঙ্কুক তেকে কল করলো। তে সেটা রিসিভ করলো না, তাই জাঙ্কুক বাধ্য হয়ে নিজের মাকেই কল করলো। কলটা রিসিভ করার সাথে সাথে জাঙ্কুক বলতে লাগলো, এখনই থেকে নিয়ে বাসা থেকে বের হও আম্মু, কোনো নিরাপদ জায়গায় চলে যাও। আমি যতক্ষণ তোমাকে একটু ফোন করবো না ততক্ষণ নিজেদেরকে কোনো জায়গায় আটকে রাখো। পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে আর কোনো কিছু বলতে পারলো না জাঙ্কুক। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে জিন তেকে নিয়ে তাড়াহুড়া করে বাসা থেকে বের হতে লাগলো। তেই ব্যাপারটা বুঝতে পেরেছে, কিছু একটা খারাপ কিছু একটা তাদের সাথে হবে। তা সে জানে সন্ত্রাসী পরিবার কখনোই শান্তিতে থাকতে পারে না। আমরা এখন যাবোটা কোথায় আম্মু? আর কারা আসতেছে? এর জন্যই আমি সন্ত্রাসীদেরকে ভয় পাই। আপনার ছেলেকে এর জন্যই বিয়ে করতে চাইনি। তেই আপাতত চুপচাপ আমার সাথে চল, এটা তর্ক করার সময় না। তারা বাড়ি থেকে নামতেই দেখতে পেল রাস্তাতে কিছু গুন্ডা পান্ডারা তাদের দিকে এগিয়ে আসছে। মিসেস জিন তেকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। লোকগুলোও তাদের পিছনে ছিল। পালাতে পালাতে তারা একটা ঝোপঝাড়ের পেছনে আশ্রয় নেয়। লোকগুলো তাদেরকে দেখতে পায় না, তবে তাদেরকে সেখানেই তল্লাশি করতে থাকে। কি হয়েছে তোমার? তুমি এমন ভাবছ কেন? জিন এমনিতেই জরায়ু ক্যান্সারের রোগী ছিলেন। তার কেমোথেরাপি দেওয়ার পর তার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ডক্টর বলেছিল সর্বোচ্চ আর 1 মাস বাঁচবে, কারণ তার সময় প্রায় ফুরিয়ে আসছে। এই মুহূর্তে এরকম দৌড়াদৌড়ি করাতে তার শরীর আর কুলাতে পারছিল না। কি হয়েছে? কথা বলতেছো না কেন আম্মু? আমি আর বেশিক্ষণ পৃথিবীর ছাত্র হয়ে থাকবো না মা। আমি শেষ সময়টা, আমার সময় ফুরানোর আগে তোমাকে কিছু বলতে চাই। জাঙ্কুকের খেয়াল রেখো বাবা। এই পৃথিবীতে তুমি ছাড়া ওর আপন বলতে কেউ নাই, আর যারা আপন আছে তাদের সন্তান নাই। আপন নাই, সন্তান নাই, কি বলতেছে এগুলো তুমি? যে রহস্যের কথা আজ পর্যন্ত কাউকে বলিনি সেটাই বলতেছি তোমাকে। জাঙ্কুক আমার নিজের সন্তান না, ওকে আমি হসপিটাল থেকে চুরি করছিলাম। কি বলতেছো? কিন্তু কেন? আমার জরায়ুতে ক্যান্সার ছিল, কখনো মাতৃত্বের স্বাদ পেতাম না। মাতৃত্বের স্বাদ পাওয়ার লোভে এই জঘন্য পাপ কাজটা করে ফেলছি। একটা সুস্থ পরিবার থেকে জাঙ্কুককে কেড়ে দিয়েছিলাম নিজের মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য। এখন আমি চলে যাওয়ার পর তুই ছাড়া ওর আপন কেউ নাই। ও তোকে অনেক ভালোবাসে, ওকে কখনো কষ্ট দিস না। আরো কিছু হয়তো বা জিন বলতেন, কিন্তু এই সুযোগ সে গুণাগুলো আর দিল না। পেছন থেকে একটা গুলি মারলো সোজা জিনের ঘাড় বরাবর। সেখানেই তিনি অচেতন হয়ে পড়ে গেলেন। সম্পূর্ণ ঘটনাটি চোখের পলকে তার চোখের সামনে ঘটে গেল। তে হতভম্বের মতো সেখানেই চোখের পানি ফেলতে লাগলো। গুন্ডাগুলো তেকে নিয়ে জোর করে গাড়িতে বসালো। ওরে বাবা, 2 দিনের গুন্ডা জাঙ্কুককে দেখে ছোট্ট একটা বউ ছুটাইছে। ওরে বাবা রে, এত ছোট্ট ছুটাইলে ওরা সন্তুষ্ট করতে পারো? আমাদেরকে করতে পারো না? এত জঘন্য নোংরা কথাতেও ছোট্ট মেয়েটি কোনো প্রতিক্রিয়া দিল না। তার চোখের সামনে ভেসে চলেছিল একটু আগে জিনিয়ে বলা প্রতিটা কথা। এই ছোট্ট শরীরে পোষায় বললাম গো ভাই, আমরা একটা কাজ করি, মায়ের আগে বসের কাছে নিয়ে যাই, পরে বসে না হয় ভাগাভাগি করে দেবো। এরকম নোংরা কথা বলতে বলতে থেকে নিয়ে সে গুন্ডাগুলো যেতে লাগলো। 3টা গাড়ি একসাথেই ছিল। যেতে যেতে তারা একটা পাহাড়ি অঞ্চলের দিকে চলে আসলো। পুরো রাস্তাতেই বেশ শান্তভাবেই ছিল, যার কারণে তারাও আর বেশি ফোর্স করেনি থেকে বাধাবাধি করার। গাড়িগুলো যেতে যেতে একটা মেনশনের সামনে থামলো। চেকিং এর জন্য 2-3 মিনিট সময় লাগবে। এই ফাঁকে তে গাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে। কয়েকটা লোকও তের পিছু নিতে থাকে। তে পালাতে পালাতে একটা পাহাড়ের চূড়ার সামনে চলে আসে। এখন কি করবি রে? হ্যাঁ, মৃত্যুকে তো আমিও ভয় পাই, তবে মরতেই যেহেতু হবে এখন তো আমার হাতেই চয়েস। কোনভাবে মরতে চাই সেটা আমি সিদ্ধান্ত নেব। আমি পাগল তুই? হ্যাঁ, জীবন বড় না সম্মান বড় রে? তোদের কাছে জীবনটা বড় হলো, আমার কাছে সম্মানটা বড়। সম্মানই যদি বাঁচাতে না পারি তাহলে বাচ্চা থেকে কি লাভ আমার? কথাটি শেষ করা মাত্র পাহাড়ের চূড়া থেকে এক লাফ দিয়ে সেখান থেকে পড়ে যায়। শালির বাচ্চা মরে গেল। অবশ্য জাঙ্কুকে নাকি এটাই প্রাপ্য। আমগুলোকে ভাঙা দিতে গেছে কে? বসেলোকে ভাঙা দিলে মা বউ, বাচ্চা হলে বাচ্চাও হারাইতো।
জাঙ্কুক তাদেরকে বাঁচাতে সেদিন ব্যর্থ হয়। নিজের মার মৃত লাশ দেখার পর জাঙ্কুক ভেঙে পড়ে, তবু তার মনে একটু আশ্বাস ছিল, যেতেই হয়তো বা বেঁচে আছে, তাই তো থেকে বছরের পর বছর পাগলের মতো খুঁজতে থাকে। আপনজন হারানোর বেদনায় জাঙ্কুক আরো বেশি হিংস্রাত্মক হয়ে যায়, যা কখনো করবে না ভেবেছিল তাই করে বসে। এত বেশি হিংস্রাত্মক হয়ে যায় যে মানুষকে মানুষ ভাবে না। জাঙ্কুক ঠিক করে রেখেছিল তেকে যেহেতু বিয়ে করে ফেলেছে তাহলে তার সাথে সুখের একটা সংসার করবে, ভালো হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু তার ভালোবাসা মানুষই তার কাছে নেই, তাহলে ভালো রূপ কাকে দেখাবে? তাই তো আরো বেশি হিংস্র হয়ে যায় জাঙ্কুক। কাহিনী এখন বর্তমানে চলে আসে। এই সম্পূর্ণ ঘটনা জাঙ্কুক বসে বসে রুমে ভাবছিল। মাথাটা চট করে গরম হয়ে যায়। জাঙ্কুক আবারও তের রুমে চলে গেল। যেতেই তের থুতনিটা একেবারে চেপে ধরে জাঙ্কুক, আমি বছরের পর বছর ধরে পাগলের মতো খুঁজলাম। কত মানুষ কত কিছু বলছিল, তুই মরে গেছোস, পাহাড় থেকে পড়া তুই ভূত হয়ে গেছোস। আমি বিশ্বাস করি নাই, পাগলের মতো খুঁজে গেছি তোরে। আর তুই ওই জায়গায় আমার এত বেশি টেনশনে রেখা অন্য বেটার সাথে বিয়ে করে বাচ্চা লওয়ার প্ল্যানিং করছোস। মানে মানুষ মারতে মারতে মাথা একদম গেছে তোর। আমি আমার জীবনে প্রেম আর বিয়ে দুটাই একবারই করছি, তাও একজনের সাথে। তাহলে তুই কোন জন্মে জোড়া বসছিলি না আমার জীবনে? আমার তো মনে নাই। এই কথা জাঙ্কুক যেন একদম কানিয়ে নিল না। জাঙ্কুক নিজের মতো করে আবার বলতে লাগলো, আমি বছরের পর বছর আইসক্রিম দিয়ে খামচা খাইছি, নিজেই সান্ত্বনা দিছি, নিজেই স্যাটিসফাইড করছি, একটা মেয়ের সংস্পর্শে আসলাম না। আর তুই ওই জায়গায় আমার এত কষ্টে রেখা আরেক বেটার লোকে বিয়ে করছোস, প্রেম করছোস, একই বিছানায় থাকছোস, আর এখন আমার বেটার লোক আমার লোকে গলাবাজি করোস। এত সাহস কে দিছে তোরে? শোন ছাড়া, পাগলের সাথে তর্ক করা পিঠা, তুই একটা পাগল বুঝছোস, মেন্টাল। তোর লোকে যতই কথা কই না কেন ওটা বেকার যাবে, কারণ তোর মাথায় তো ঘিলু নাই। উল্টাপাল্টা কথা বলতেছোস, কখন থেকে বলতেছি তোর আমি চিনি পর্যন্ত না। চিনি কেমনে? এত নতুন জামাই পেছোস না, নতুন বেটার লোকে থেকে তো আমার ভুলাই যাবে। সামনের বাচ্চা আমি কত ওরা ভুতাই। আমি তোর লোকে বিয়ে করার পর বাসা করার পর তোর লোকে তুই চোখ মেলাতে পারি নাই, ওইটুকু স্মৃতি পর্যন্ত নিজের মনে খোদাই করে রাখছি। আর তুই ওই জায়গায় চলে যেত আমার সব অস্তিত্ব মেটা দিলি, আমার হাত পা চোখ নাক মুখ লিটার বানি, হ্যাঁ লিটার বানি কুষ্টি গেলে আমারই ভুলে গেলি। আমারও এখন ছাকা খড়কের মতো ঢালুক দিতে মন চাইতেছে। নারী কিসে আটকায় দিতে বলতো? নারী তোর মতো কাপড়ের না, সুপুরুষ আটকায়। তুই একটা কাপুরুষ, এর জন্য যা, তোর মধ্যে আটকানি। এবার খুশি তো? জাঙ্কুকের থেকে কিছু বলে না, রাগান্বিত চোখ নিয়ে তেদিকে তাকিয়ে ইউনিকে জোরে জোরে ডাকতে লাগলো, ভাই ডাকতে আমারে। এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা কর, আজকে কোরিয়াতে ফেরত যাবো। জাঙ্কুকের কথায় তাড়াহুড়া করে প্রাইভেট জেট বুক করে ইউনো। কোনো উপায় না পেয়ে তেকে বাধ্য হয়ে তাদের সাথে যেতে হয়। জানে এখন ওরা আবার আমাকে কোথায় নিয়ে যাবে, কি করবে আমার সাথে? আমার কোকের সাথে কি আর আমার দেখা হবে না? সুগারাই বুঝলা, হুট করে বইয়ের কথা মনে পড়ে বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। বিয়ে করছেন, বইয়ের কথা মনে পড়বে, এটাই তো স্বাভাবিক। মনে পড়ছে স্বাভাবিক, বাট চিনচিন ব্যথা ইজ নট স্বাভাবিক, বুঝছো? এরকম তখনই ফিল হয় যখন হর্নি ফিল করে। মানে আমার কথা ভেবা কি না উল্টা পাল্টা কি করতে সালাই জানে। তাকে তো মিশনে যাবো গা, দাঁড়াও বড় একটা ফোন দিই। কি করতেছেন ভাই? এজেন্সিতে থাকাকালে ফ্যামিলি মেম্বারে কল দেওয়া নট অ্যালাউ। বাড়ির এজেন্সি রুলস মানি না আমি, এই এজেন্সি উঠছেই তো আমার বিয়া, আমি আবারও রুলস মানবো? বড় ফোন দিই একটা। দেখো শানি ফোনটা ধরার সাথে সাথে একটা ছেলে আমার বাবারে কুকি বারবার তের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে চেম্বারে কল দেয়। সানাপু তেকে পৌঁছেছিল চেম্বারে? আপনার বউ তো উকিল না, মহারানী, সে নিজের ইচ্ছা আসবে নিজের ইচ্ছা যাবে। আমরা কিভাবে বলবো বলেন তো ওনার কথা? উনি এতদিন চেম্বারে আসেননি। খবর জানা শেষে আমি তোর লোকে আর প্যান্ট করতে চাই না রানী, এটা বলে কুকি ফোনটা একদম রেখে দিল। কেমনটা লাগে দূরে থাকার পরে পাকনা মহিলা যন্ত্রণা সহ্য হয় কন্ত? উফ ভাই এটা হাইপার হইতেছে কেন? ভাবি তো ছোট বাচ্চা না, কোথাও গেছে হয়তো। কই আর যাবো? ওই কোনো জায়গায় গেলে আমায় কয়ে দেয়, মেসেজ অন্তত দিয়ে রাখে। কোনো মেসেজ নাই, টেক্সট নাই, ওর বাপ মারও খবর পাইতেছে না। না কোনো খাবলা আছে শিওর, আমার বাসায় যেতে হবে এখন। দেখি তো ভালো বাচ্চা কি হয়। হয়তো আমার এজেন্সি 12টা বাজে রাখবো। এই তোমার মাথা ঠিক আছে? কালকে না তোমার জেকে মিশন পাঠাবো, আর আজকে তুমি বাসা যাওয়ার কথা বলতেছো? আপনার বাড়ির মিশন আপনি নিজের কাছে রাখেন। বউ হারাই গেছে আমার, বুঝতেছেন না? সারা জীবন কাটামো কালোকে আপনার লগে না আপনার বাড়ির এজেন্সি লগে। হ্যাঁ কুকি আর কাউকে তক্ক করলো না, সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তেকে খোঁজার উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে দেখলো তে সেখানে নেই। তেকে পাগলের মতো খুঁজতে খুঁজতে কয়েকটা পুলিশ কমপ্লেনের সাথে সাথে করে দিল কুকি। অনেকগুলো জায়গার সিসিটিভি ফুটেজ নামাতে লাগলো। ইন্টেলিজেন্স এজেন্সিতে কাম করে কুকি, তাই সিসিটিভি ফুটেজে কোনো ভুল থাকলে কিংবা ভেজাল থাকলে সেটা খুব সহজেই ধরে ফেলতে পারে। এবারও সেটাই হলো। এখানে মাঝখানের ফুটেজ গেল কই? স্যার আই এম সরি, কিন্তু যতগুলো ফুটেজ ছিল সবগুলো আপনাকে দেখে ফেলেছি। চুপ একদম চুপ। আমার কি ভুতাই মনে হয়? আমি ইন্টেলিজেন্স এজেন্সিতে কাম করি, আমি ভালোভাবে জানি কোনটা নকল ফুটেজ, আসল ফুটেজ গেল কই? স্যার আমার সাথে রাগারাগি করে কি লাভ? আমি তো এখানে শুধু চাকরি করি। ফুটেজ কোথায় গেল আমি তো আপনাকে দেখালাম, বাকিটা তো আর আমি জানি না। শিট এত বড় ভুল কেমনে করলাম আমি? জেকের কেস লড়ছিল হয়, অবশ্যই জেকেই ওরে উঠায় নিয়ে গেছে। পাকনার বাচ্চা পাকনামি কিছু করছোস, এখন বুঝ কেমন লাগে? কুকি ভাই এত হাইপার হন না, একটু শান্ত হন। আস্তে ধীরে সিদ্ধান্ত নেই। কিসের আস্তে ধীরে সিদ্ধান্ত নেই মোবাইল? আমার বউ কেসটা বুঝতেছো না? জেকের কাছে তোমার গার্লফ্রেন্ড বলতে গার্লফ্রেন্ড, আর আমার বউ বিবাহিতা, 3 কবুল করছি ওরে আমি। ভাই বুঝতে পারছি, হালাল নারী আপনার। এখন চলেন এজেন্সিতে যা শান্তভাবে আমরা সিদ্ধান্ত নিই। তা তো নিমুই, শালা জেকের বাচ্চা আমার বউ উঠে নিয়ে গেছে। এবার তেরে হাতে পারলে সবার আগে পাকনা মহিলার পাকনা গাড়ে 2টা থাপ্পড় বসাবো আমি। এই পাকনা মেয়ে উঠলাতেই ছুটা মোর।
এদিকে জেকে রাত থেকে নিয়ে অনেক আগে কুরিয়াতে চলে এসেছে। আজকে নিয়ে 2 দিন হয়ে গেল জাংকুক আর টের কাছে আসে না, সারাদিন শুধু মদ খেয়ে পড়ে থাকে। মদখোর জাংকুক তাদের কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এটা ইউনো জানে। যখনই জাংকুক মদ খায় তার মানে জাংকুক অনেক গভীর কোনো কিছু একটা পরিকল্পনা করছে। আজ 3 দিন হয়ে গেল জাংকুক শুধু মদের উপরেই আছে। তো কুক আর সুগা, তোমরা কি প্ল্যান করলা? কখন অ্যাটাক করবো ওর উপর? আগে প্ল্যান চেঞ্জ করেন, কারণ এখন আর আপনার ওই জেকে এই দেশে নাই, অন্য দেশে উড়াল মারছে, আই এম শিওর। কি বলতেছো ভাই, তুমি কেমনে জানলা? কেমনে আবার কারা কাওয়ার আইসা কানে কানে বলে গেছে। আমি যে কেমনে জানছি এটা বড় কথা না, আমি জানছি এটাই বড় কথা। এখন তাড়াহুড়ো করে কোরিয়াতে অ্যাটাকের ব্যবস্থা করেন। কুকি তার বউকে নিয়ে সিরিয়াস, তাই এখন কোনো উল্টাপাল্টা ইনফরমেশনে বিশ্বাস করবে না। তাই কুকি যে এটা বলতেছে ওটাই সত্যি, এটা মেনে নিয়েই আরএম প্ল্যান আগাতে লাগে। আমরা কালকে রাতের মধ্যেই রওনা দেবো, বুঝছেন? আমি আগে যাবো ঠিক আছে, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, জেকে বাচ্চা মরা নিয়ে আমার কোনো কিছু আছে জানা, কিন্তু ওই ফাইলসগুলো আমার লাগবে। ওই ফাইলসে অনেক ইম্পর্টেন্ট লিস্ট আছে। হুট করে এইসব প্ল্যান ঠিক হয়ে যায়, প্ল্যান একদম চেঞ্জ হয়ে যায়। সুগার তাড়াহুড়ো করে জাংকুকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই জাংকুকের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। তাড়াহুড়ো করে সুগার সব ইনফরমেশন ইউনুকে মেসেজ করে পাঠিয়ে দেয়। এভাবেই কেটে গেল আরো একটা রাত। জাংকুক মদ খেয়ে মাতালে অবস্থায় তে রুমে আসলো। কি মদ খেয়ে বাচ্চা, এত রাতে মদ খেয়ে আমার রুমে কেন আসছস? মরতে? মদ খাই কিন্তু মাতলামি আসে না জান, এর জন্য তোমার কাছে এলাম। দেখি তো তোমার মধ্যে ডোবার পর মাতলামি আসে নাকি আমার। ও ডুব দিবি আমার মধ্যে? আই না তাহলে আই কাছায় মদ খাওয়া অবস্থায় আসস না, মাথাটা এসে থেকে ফাটায় একবার তোর, একটু শান্তি পাই। জাংকুক হাসি মুখে তে সামনে গেল, তে ঠোঁটের সামনে গেল তেকে কিস করার জন্য। তেও নিজের হাতের মধ্যে ফ্লাওয়ার বাস ফিট করে রাখলো। যখনই জাংকুক একেবারে কাছে আসবে তখনই মাথাটা ফাটায় দেবে। জাংকুক আস্তে আস্তে তে ঠোঁটের সামনেই চলে যায়। কিস আরেকটু হবে, তেও জাংকুকের মাথায় বাড়ি মারবে। ঠিক সেই সময় উপর থেকে বম ব্লাস্টের আওয়াজে তারা দুজনে ছিটকে পড়লো। বালের শত্রু জুটেছি জীবনের মধ্যে, এরকম শত্রু জুটেছি বইলোকে রোম্যান্স করার টাইমে বাধা দেয়। বলগুলোর আজকে একটা পিস করবো। এখানে থাকোতে তোমার আইসা পরে কিস দিতেছি। পুরোপুরি সম্পূর্ণ ঘটনা বুঝতে পারলো না। এখানে হামলা হয়েছে এতটুকু শির, কিন্তু কার হামলা করলো এটাই বুঝতে বাকি রইল তের। বাইরে দুই পক্ষের লোকদের গোলাগুলির আওয়াজ তে স্পষ্ট শুনতে পাচ্ছে। এই মুহূর্তে বাইরে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না। একটু দরজাটা খুলে বাইরে একটু উকি মারলো তে। বাইরে আসতে একটা পরিচিত কণ্ঠ কানে আসতো তে। তে তে আসো তুমি এখানে? তে এতদিন পর কুকিকে দেখে সেখানে কান্না করতে লাগলো তে। সাথে সাথে কুকি ও তেকে এসে জড়িয়ে ধরলো, একটা কালো চুমু খেলো তের ঠোঁটের মাঝে। ইসরা পাকড়া মহিলা, এখন কান্দস কেন? তোরা 1000বার কইছি ওকে তো ছাড়লি না তো। আপনার করে এতটুকু আইসোস, এখন ঠিক হয়েছে তোর? কুকি জাস্ট শাট আপ পরে মানায়। এখন চলো তে, ফাইল পাই গেছি, তাড়াতাড়ি চলো, এই জায়গা নিরাপদ না, চলো। আরে ভাই জেকের পিছনে লোক লাগছে, আমি ফাইল পাই গেছি, হেলিকপ্টার পাঠান। ফাইল যেহেতু পাই গেছে অল ডান, তোমরা চলে আসো, সব ব্যবস্থা করে রাখছি আমি। কুকি আর দেরি করে না, সাথে সাথে থেকে নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা হেলিকপ্টার প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসে। হেলিকপ্টারটি পাহাড়ে একেবারে টপের মধ্যে ল্যান্ড করা হয়েছিল। হেলিকপ্টার ওঠার আগে তের নজর গেল অন্যদিকে। সেখানে জেকেরা কিছু লোকদের সাথে ফাইটিং করছিল। জেকে একেবারে পাহাড়ের চূড়ায় ছিল। এত দূর থেকে যেন জেকের দৃষ্টি একদম তের দিকেই ছিল। তে যখনই জেকের দিকে তাকায় তখন দেখে জেকে তার দিকে তাকিয়ে ফাইট করছে। তেও এক পলক তাকিয়ে থাকে সেই দিকেই। ধুর দেখ তো কেমনটা লাগে, পাকা মহিলা ওঠাস না কেন হেলিকপ্টারে? তুইও মরবি, আমারও মারবি। তে তখন আচমকাই কুকির কাছ থেকে একটা বন্দুক নিয়ে সাথে সাথে জেকের উদ্দেশ্যে একটা বুলেট ছুড়ে মারে। বুলেটটি গিয়ে একেবারে কাঠ বরাবর লাগে, যার কারণে জেকে তখনই পাহাড় থেকে একেবারে ঠাস করে পড়ে যায়। নিজের একটা আদরের ভাইকে বাঁচাতে গিয়ে সেখান থেকে পাহাড় থেকে একইভাবে ইউনো পড়লো। কুকি অনেকটাই অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো কুক, এবার মনেও শান্তি পাবো। এটা বলে সেখানে সেন্সলেস হয়ে কুকের উপর পড়ে গেল তে। এভাবে রাত পেরিয়ে পুরো ভোর হয়ে গেল। তে এখনো ঘুমে মগ্ন। কয়েক ঘন্টার জন্য কুকও তের সাথেই ঘুমিয়েছিল। ঘুম ভাঙে 6টার দিকে। 6টার দিকে ঘুম ভাঙতেই কুক একটু ফ্রেশ হয়ে সুগার সাথে দেখা করতে চলে যায়। ভাই আপনি আসলে মাস্টারমাইন্ড, কি গেমটা খেললেন? ওই সারা বউ ভাওডারে ওর বইয়ের হাতে মৃত্যু দিলেন, দুঃখজনক। ভাগ্য ভালো আমার সম্পত্তিতে হাত দিছে, আমি তো চাইছিলাম টুকরা টুকরা করে মারতে। তো ওই জায়গায় ওরা মায়েরা ওরা মুক্তি দিয়ে দিল জীবন থেকে। ভাই এখন প্ল্যান কি? সারা জীবন কি কুকসার যাই ভাবি সামনে থাকবেন? আমি অন্যের পরিচয়ে ভাষা পাই না রে। আপাতত ওরা অসুস্থ হোক, পরে ওরা সত্যটা জানাবো। এর মধ্যে ইউনের লেখা খারাপ লাগতেছে, ওর লাশটা খুঁজে বাই কর। আমার লেখা বেচারা মরলো। ঠিক আছে ভাই, এদিকটা আমি দেখতেছি। আপাতত আপনি নিজের রেস্টের লেখা ভাবির কাছে যান, এতদিন ভাবিরে পান নাই, এখন তো পাইবেন। অন্যের পরিচয় ওর কাছে পাওয়ার ইচ্ছা নাই আমার। আমি জেকে ওরে পাইলে নিজের পরিচয় দিয়ে পাবো। সুগার সাথে কথাবার্তা বলার পর জাংকুক বাড়িতে ফেরত আসে। তখনও তে ঘুমন্ত অবস্থাতেই ছিল। ঘুমন্ত অবস্থায় থেকে দেখে জাংকুকের মনে কামনা বাসনার ঝড় তোলে। জাংকুক গুটি গুটি পায়ে তের দিকে এগিয়ে যায়। ঘুমন্ত তেকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে দেয়। তার শরীরের ঘ্রাণ জাংকুককে প্রতিনিয়ত পাগল করছিল। তের ফর্সা গলাগুলো দেখে জাংকুকের মনে অনেক ধরনের কামনা বাসনা কাজ করতে থাকে। ঘোর লাগা চোখ নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই দিকে, কিন্তু তেকে আর কিস করে না, সেখান থেকে উঠে যেতে নেয়। কিন্তু হুট করে তেই জাংকুকের টান দিয়ে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছোড়া মিলিয়ে দেয়। জাংকুক তাকে কিস ব্যাক করতে যাবে, কিন্তু ঠিক সেই সময় তে বলে উঠল, I love you কুক,
I love you so much. সাথে সাথে জাঙ্কুকের মেজাজটা একদম খারাপ হয়ে গেল। মন তো চাইলো তেল গালে দুটো থাপ্পড় বসায় দিতে। জাঙ্কুককে দেখে অন্য কাউকে I love you বলার সাহস কিভাবে পায়? কিন্তু জাঙ্কুক আর একটা প্রকাশ করলো না। সেখান থেকে আলগাস্তেই গোসলের জন্য বেরিয়ে পড়লো। This is not fair, কুক। তুমি আমাকে রোমান্টিক মুডে রেখে এসে এখানে একলা একলা গোসল করতে পারো না। তুমি জানো আমি ওই শয়তানের বাড়িতে তোমাকে কত বেশি মিস করছি? ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ওই শয়তানের বাড়িতে আজবে সময় কাটছে তোমার। আর নয় তো কি, আজব বললে আজবরেও ভুল হবে। একে তো শয়তানটা জানোয়ার, দুয়ে তো শয়তানটা মেন্টাল। জানো না কি উল্টাপাল্টা কথা বলতেছিল? আমি নাকি ওর বিবাহিত বউ। আমার কি এত খারাপ দিন আইছে নাকি যে ওর মতো জানোয়ারে বিয়ে করবো আমি? কথাগুলো শুনে মাত্র জাঙ্কুক রাতে ফুসতে থাকে। তবে তে আর তা নোটিস করে না, কারণ জাঙ্কুকের তো পিঠ দেখা যাচ্ছিল। জাঙ্কুকের ফেসটা অন্যদিক করা ছিল। তে তো নিজের কাপড়গুলো খুলতে খুলতে এই কথাগুলো বলছিল। তের ইচ্ছে ছিল জাঙ্কুকের সাথে জয়েন করার। জাঙ্কুক তো এমনিই রেখেছিল। তার রাগটা আরো বেশি বেড়ে গেল যখন তার উদাম পিঠে তের হাতের স্পর্শ পেল। কুক, ওই শয়তানের কথা বাদ দাও না। I need you. I need something. আমার কিছু নিডস আছে, ওগুলো ফিল আপ করো না কুক, প্লিজ। বেমানি বাচ্চা, তোর নিডস ফিল আপ করতে হবে। তোর নিডস ফিল আপ ছুটাইতেছি আমি। আয়। এটা বলা মাত্রই যে তের গলাটা চেপে ধরে তেকে একেবারে পানির সাথে মিশিয়ে দেয়। অনেকক্ষণ যাবৎ তের গলাটা চাপ দিয়ে তেকে পানির ভিতরে ডুবিয়ে রাখে। আর কি কি নিডস আছে বেমান মহিলা তোর? বল আমারে। সব নিডস আজকে একেবারে ফিল আপ করুন, বল। এই তো, দ্যাটস মাই গার্ল। জিয়ন জাঙ্কুক আমি। বাট এত অবাক হইতেছিস কেন? যে জায়গায় অবাক আমার হওয়ার কথা। এত বেহারা কেমনে হলিতে? আমি তোর কাছে আইলে তো তোর গায়ে ফসকা পড়তো। আর এই জায়গায় নিজে কাপড় খুলে আমার আকৃষ্ট করতে চাস? আমার তো না, অবশ্য তোর ওই ভাতের কুকি রে না রে। আমার কুকি কি করছেন আপনি? আমার জিজ্ঞেস কেন রে? আমি তো ইনোসেন্ট। কেন লাগা কালকে না নিজের হাতে নিজের জামাইরে গুলি করে প্রেমিক ফাঁড়াই দিলি বাটিকা, ভুলে গেছোস? ছ্যা, পারে রে সমাজ। দোষ করে নিজে আর দোষ দেয় আমার। সম্পূর্ণ ঘটনাতে মাথায় ঢুকা মাত্রই জাঙ্কুককে টাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় তে। আরো কয়েকটা থাপ্পড় দেওয়ার আগে জাঙ্কুক শক্ত করে তার হাতটা চেপে ধরে। কেন করলে আমার সাথে এমনটা? কেন করলে আমাদের সাথে এমন? কি দোষ ছিল আমাদের? কেন আবার আমাকে রেখে আরেকজনে বিয়ে করছোস? এইটুকু দোষই যথেষ্ট তে? কিসের বিয়ে? কোন ধরনের বিয়ে? কয়বার বলবো আমি জীবনে শুধু একটা বিয়ে করছি। 12 বছর আগে পাহাড়তে পড়ে স্মৃতি গেছে তোর। মন তো চাইতেছে থাপড়া তোর স্মৃতিগুলো আর ফেরত আনি। কোন জন্মে পাহাড় থেকে পড়ছিলাম আমি? যে ঘটনাগুলো আমার জীবনের সাথে কখনো ঘটেনি সেগুলো কেমনে বলবো আমি তোরে? তুই তাকারি করিস কোন সাহসে আমার সাথে? আমি না তোর জামাই লাগি? এত ব্যাপার কেমনে হলিতে? আরেকবার বেদবি করলে কানের নিচে 4-5টা থাপ্পড় লাগাই দেবো। আর ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর ট্রিটমেন্টের জন্য। আমার স্মৃতিগুলো মনে না রাখলে সমস্যা নাই, কিন্তু কোকির যে স্মৃতিগুলো রাখছিস না, ওগুলো আর আমি বাসায় রাখতে দেবো না। তুই আমাকে ওর স্মৃতি রাখতে দিবি না? আমি তোর পৃথিবীতে থাকতে দেবো না। এটা বলেই তে জাঙ্কুককে অনেকবার মার ধরার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে তে চোখ পড়ে টেবিলের উপরে রাখা রিভলভারটির দিকে। সাথে সাথে রিভলভারটি তাক করে জাঙ্কুকের দিকে। সেখান থেকে একটা গুলিও ছুড়ে, কিন্তু জাঙ্কুক সেখান থেকে সরে যাওয়ার কারণে গুলিটি আর লাগে না। তে দ্বিতীয়বারের মতো জাঙ্কুককে আবারও অ্যাটাক করতে নেয়, কিন্তু তখন রিভলভারের গুলিটি শেষ হয়ে যায়। ওরে বাবা, দ্বিতীয় জামাইয়ের প্রতি এত টান যে প্রথম জামাইরে মারতে চাইতেছোস? কত ইঞ্চি ছিল কুকি? কি দিকটা ফেটা হইলে শুনি? কেন করলে আমার সাথে বোনটা? কেন মারলি ওরে? কেন? কথাটি বলতে বলতে তে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। শাড়ি বাচ্চা জামাই শোকে লাগা একবারে অজ্ঞান হয়ে গেছে। মন তো চাইতেছে কলেজে এখানে মেলায় ধরে ঠিক করে জানি তো মন চাইতেছে নিজে ভালোবাসা দিচ্ছে। তোর মতো নারী ভালোবাসছি আমি, তোর মতো পরকীয়া নারী রে। এদিকে সুগা জাঙ্কুকের কথা ইউনোকে খোঁজার জন্য আবারও কোরিয়াতে ফেরত আসে। এই পাহাড়ি পথ তার চিরচেনা। 12 বছর আগে এই পাহাড়ি পথেই জাঙ্কুকের বউকে খুঁজতে এসেছিল ইউনের সাথে। তখন তাকে আর খুঁজে পায়নি। এই পাহাড় থেকে পড়লে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কম, তবে যদি বেঁচে থাকে তাহলে একটা সুবিধা আছে। এই পাহাড়ের নিচে আর্মিদের ক্যাম্প। আর্মিরা সীমানা পাহাড়ের জন্য এইদিকে প্রায় অনেক সময় থাকে। সামান্যটুকু আশা নিয়ে ইউনো এবং সুগা মিলে এখানকার এলাকার আর্মিদের সাথে কথা বলে। আর্মিরা তাদেরকে জানায় অনেকগুলো নারীকে উদ্ধার করা হয়েছে, তবে তে নামের কোনো মেয়েকেই উদ্ধার করা হয়নি। এরপর থেকে তারা ভেবেই নিয়েছিল এখান থেকে পুরো হয়তো তে মারা গিয়েছে, তার বেঁচে থাকার সম্ভাবনা নেই। ভাগ্যের এই লীলা খেলায় আজ 12 বছর পর এই একই জায়গা থেকে কুকিও এই পাহাড় থেকে পড়লো, সাথে ইউনো। সুগা যত দ্রুত সম্ভব আবারও এই এলাকার আর্মিদের সাথে যোগাযোগ করলো। দেখেন স্যার, কিছুদিন আগে আমাদের লোকেরা দুজনকে উদ্ধার করেছিল। এর মধ্যে একজনের নাম ইউনো আর একজনের নাম কুকি। আল্লাহর রহমতে তারা দুজনে এখন জীবিত আছেন। তবে ইউনোর হুঁশ ফিরলেও কুকি নামের লোকটার এখনো কোনো সেন্স ফেরত আসেনি। ওটা সেন্স ফেরত না আসলেও চলবে। সেন্স ফেরত আসলে তো জেকে ভাইয়ের হাতে গুলি খায় মরতে হবে আবার। বাই দ্য ওয়ে, আমাকে ইউনোর কাছে নিয়ে চলেন। বোকাম আর কোনো প্রশ্ন করলো না, সুগাকে তাদের ক্যাম্পে নিয়ে গেল। সেখানে ইউনোর সাথে দেখা হলো সুগার। বালের ভাই, আপনি আগে প্ল্যান করবেন না? মানে এই বালের কুকি লাগা জীবন দিতে লইছিলাম আমি। তুই অন্ধকুণ্ডে জীবন দিতে যাস কে? আমি কি জানতাম নাকি যে এটা বালের কুকি? বালের কুকি রেখে কি জীবন দিতাম আমি? এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসে নিয়ে চলেন। এই জায়গার পোকা মাকড় এত মোটা মোটা আমার পাশে একেবারে কামড়ে ফুলাই দিছে। আর একটা কথা সহ্য কর ভাই, শুনলাম কুকি নাকি বেঁচে আছে। ওর খেলটা খতম করে যেতে হবে, আনালে জেকে ভাই ছাড়বো না। অন্যদিকে টানা একদিনে
দিনের বেশি অজ্ঞান থাকার পর অবশেষে সেন্স ফেরত আসে কুকির। অচেনা এক জায়গা, মাথাটাও বেশ ঝিমঝিম করছে, কোনো কিছু চিনে উঠতে পারছে না। এরই মধ্যে টের করা লাস্ট গুলির কথা মনে পড়ে যায়। বারবার চোখের সামনে সেই সিনটাই ভেসে উঠছিল। এরই মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে কুকি ঘাড় ফিরে তাকায়। উঠতে যাবেন না? ঠিক আছেন আপনি? ঠিক থাকবো কেমনে? বালে বিয়ে একটা করছে না, বালের বউ আমার না চিনা আমার শত্রু লাগে হাত মিলা পালাইছে। শালি যাওয়ার আগে একটা গুলি মারছে, ওর গুলিতে পাহাড়ের তো পড়ছি আমি। না তো এই কথা কাউকে কইতে পারতাছি, না তো সইতে পারতাছি। ও আচ্ছা, নিজের বউয়ের গুলিতে পাহাড় থেকে পড়ছেন, তার মানে বিয়ে করছেন। গুরুজন ঠিকই বলে, পুরুষ মানুষ কখনো একা থাকতে পারে না। মাথা ঠিক আছে তোমার? বিড়ি আর কাঞ্চাকে একলগে টানছো নাকি? আমার গুলি করতে লাগানতে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু পাহাড় থেকে পড়ার পর মানে আপনার মাথাটা গেছে। কি বলতেছেন এসব? কখন আপনাকে গুলি মারলাম আমি? উফ, তাই মাথাটা এমনি ব্যথা করতেছে। ফাইজামের মুডে নাই আমি। সত্যি করে বলো, কেন গুলি করছে না? আর এখানে আসলে কেমনে? জাঙ্কুক তোমায় ছেড়ে দিচ্ছে? জাঙ্কুক আমাকে ছেড়ে দিচ্ছে মানে? আপনি তো জাঙ্কুক। উফ, আপনি কি বলতেছেন না বলতেছেন কিছু মাথায় ঢুকতেছে না। উফ, তাই মাথাটা এমনি তোর বিয়ে করার পর নষ্ট হয়ে গেছে। এখন কথাবার্তা বললা আরো বেশি নষ্ট করিস না। সাস্তা বলতো তুই এখানে কেমনে আসলি? এখানে আসতাম মানে কি? 12 বছর ধরে তো এখানেই আছি, আপনি ছেড়ে আসছেন। উফ বাস, কেমনটা লাগে? কইতাছি যে মজা করার মুডে নাই আমি। মনটা চাইতাছে তোর কানে নিচে চাপা থাপ্পড় মারি, ব্যাত্ত পাইয়া। এই জেকিকে উদ্দেশ্য করে আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় দরজা ভেদ করে বোকাম, সুগা এবং ইউনু তাদের রুমে চলে আসে। ওরা, তে ভাবি আপনি এখানে কেমনে আসলেন? সুগা স্যার, আপনি ঠিক কথা বলতেছেন। ওর নাম তো ভি, আমার ছোট বোনের মতো। 12 বছর আগে ওরে পাহাড়ের নিচে উদ্ধার করছিলাম, এরপর থেকে ও আমার বোন। ও আল্লাহ, তাহলে এতদিন আমরা যারা বন্দি করে রাখছিলাম ওই কে তেলে? আর আমরা ভাবি কোনটা? 12 বছর যেহেতু উনি এখানে, তার মানে তো আমাদের ভাবি উনি। কিন্তু তে ভাবি, আপনারা তো খুঁজতে আমরা অনেকবার আসছিলাম, আপনারা তো পাইলাম না। কোনো সাংসারিক সংসার করার কোনো ইচ্ছে ছিল না আমার, তাই এখানে আসার পর নতুন একটা জীবন শুরু করি, সাথে নিজেকে নতুন একটা নামও দিই। আমার নাম দি। তেকে ভুলে যাও। আমরা মনে রাখলে কি ভুলে গেলে কি? তবে জাঙ্কুক ভাই কিন্তু আপনার ভালোবাসে, জেকে ভাই আপনার ভুলে নেই। আমাকে মনে রাখছে বলে তো মনে হয় না। কি উল্টাপাল্টা কথা বলতেছে আসার পর থেকে? আমি নাকি উনার পাহাড় থেকে ফালাই দিছি? কি বলতেছে এসব? ভাবি ভুল বুঝতেছেন, উনি জেকে ভাই না, উনি কুকি। দেখছেন এই ভালোই ভুল বুঝাবুঝিতে আমি একেবারে কনফিউজড হয়ে জেকে ভাই ব্যাপারে হ্যাঁ লগে লাভ দিছিলাম। পরে শুনি এটা নাকি যাওয়ার কুকি। তার মানে তুমি বলতে চাইতেছো এখন আমার সামনে যে শুয়ে আছে ও জাঙ্কুক না, মানে কুকি, অন্য একজন। তার মানে তো ও আমার জামাইয়ের যমজ ভাই। এটা বলার সাথে সাথে এতে আগের কথা মনে পড়ে যায়, যে মৃত্যুর আগে থেকে বলে গিয়েছিল জাঙ্কুককে সে হসপিটাল থেকে চুরি করেছে। জাঙ্কুক তার সন্তান না, তার মানে তার সামনে এখন যে বসে আছে সে অবশ্যই জাঙ্কুকের টুইন্স। এই সম্পূর্ণ ঘটনা তে মনে 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 করলো। আরে ভাবি চিল, এত মাথা করে না, আপনার কনফিউশন আমি এখনই দূর করে দিতেছি। একটা গুলি করে ওর পৃথিবী থেকে বিদায় করি, এরপর আমাদের জেকে ভাই বেঁচে থাকবো, এরপর নো কনফিউশন। খবরদার আমার সামনে এরকম খুন খারাপের কথা বলতে আসবে না, একদম জানে মেরে ফেলবো। ভাবি আপনি মনে বুঝতেছেন না, উনি তো আমাদের জাঙ্কুক ভাই না, মানে আপনার হাজবেন্ড না। ওই জাঙ্কুকের মতো দেখতে আমাদের জেকে ভাই এটা না। আমি সবই বুঝতে পারছি, তোমরা বুঝতে পারতেছো না। আমি জানি এটা জাঙ্কুক না, কিন্তু জাঙ্কুকের যমজ ভাই। জাঙ্কুকরা 2 ভাই ছিল। এরপর তে সবাইকে সব ঘটনা খুলে বলে যে মৃত্যুর আগে এজেন্ট কি বলে গিয়েছিল। তার মানে জাঙ্কুক এবং কুক তারা 2 জন যমজ ভাই, এই কথাটা সবার মাঝে ক্লিয়ার হয়ে যায়। কি আমার সম্পত্তিতে ভাগ বসানো আমার একটা যমজ ভাইও আছে? এটা কি শুনে নেন ভাবি? অবশ্য আপনি ভাবি কইতে বুঝছেন, মানেইতেছে না। আমার বউ হুবহু আপনার মতো দেখতে, তো তাই মনের ভিতরে কেমন জানি লাগতেছে। সারা এলাই দেখতে কই ক্যালকুলেশন মিলে না কে? আমার বউ তো ডাইনি বুঝছেন, আপনার মতো এত সুইট না। আমার খালিকে গুলি করে পাহাড় থেকে ফালাই দিছে, কেমন লাগে কোন? তো তোর বালের বকবক একটু বন্ধ কর, জেগে বাইরে ফোন দিতেছি, তোর আওয়াজে ডিস্টার্ব হইতেছি আমি। সারা বেমানের বাচ্চা, তুই তো জবি থাক, তুই তো মার খাবি আমারতে। আমার লোকে বেমানি করছস, আমাদের মারার ফোন দিয়ে করে জেগে বাইরে জানতে চাইছস। যদি হয় আমার ভাই, কিন্তু তুই আমাকে বেমানি করলি কে? জাঙ্কুক এখনো ক্রাইম করে বেড়ায়, আর এখনো এসব সারেনি। আর নেই তো কি, আপনার জামাই যে পরিমাণে যাওয়া, ক্রাইম মোড ছাড়বো জীবনেও না। একে তো যাওয়া, দুয়ে তো আমার যাওয়া বোর্ডে উঠা নিয়ে গেছে। এখন কি করতেছে কে জানে, আল্লাহর কসম যদি উল্টাপাল্টা কিছু করে না, আপনার বিধবা হওয়ার কারণ হবো আমি ভাবি, মাফ করে দিন। তখন এর বেশি কিছু বললো না, সেখানেই চুপ হয়ে গেল। পরবর্তীতে সুগা তাদের সবাইকে নিয়ে যেতে চাইলো। প্রথমে তে যেতে চাইলো না, তাই সুগা এক প্রকার জোর জবরদস্তি করে টেকে নিয়ে গেল। এই খবরদার, আমার ভাবি লাগে, উল্টাপাল্টা কিছু করলে তোরা মারা ফাটালাম। অন্যদিকে হুট করে জেকে সামনে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে জেকে ডক্টরকে ডেকে আনে। চিন্তা কোনো ব্যাপার নেই, আসলে অনেক স্ট্রেসের মধ্যে আছেন, তো তাই স্ট্রেস সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছেন, তার একটু রেস্ট দরকার। ও তার মানে অজ্ঞান হয়েছে, যাক ভালোই। আমি তো আবার ভাবছিলাম দ্বিতীয় জামাই দ্বারা আবার পেট বড় করলো নাকি। অবশ্য ব্যাপার না, দ্বিতীয় জামাই যেটা করতে পারেনি এই জাঙ্কুক সেটা করে দেখাবে। ওর দ্বারা প্রেগনেন্ট না হলেও আমার দ্বারা ঠিকই হয়ে যাবে। ডক্টর চলে যাওয়ার পর জাঙ্কুক ঘোর লাগা চোখ নিয়ে তাকালো তের দিকে। তে তখনও অজ্ঞান অবস্থাতে খাটে রেস্ট নিচ্ছিল। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে গেল, তার পাশে শুয়ে তেকে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে দিল। এখন জাঙ্কুকের অনেক বেশি মন চাইছে তেকে নিজের করে পেতে, তাই তো তের ঘায়ে ডুব দিতে নিল জাঙ্কুক, কিন্তু সেটা আর সম্ভব হলো না। সেই মুহূর্তেই সুগার একটা কল আসে। সারা কল কখন দিতে এটাও বুঝছ না, বালে রোম্যান্স করতে পারি না তোকে যন্ত্রণায়। ও মা ভাই, তাহলে তো তার মানে পারফেক্ট টাইমে কল দিছি, রোম্যান্স করতে চায় না, ওটা আপনার বউ না। বউ না মানে মস্করা মারা তোমার সাথে?
সুগা শর্টকাটে জাঙ্কুকে পুরো ঘটনা খুলে বলল। কথাটি শোনার সাথে সাথে জাঙ্কুক আকাশের দিকে পড়লো এবং কলটা কাট করার পর তের দিকে একবার তাকালো। সামনে যে বসে আছে সে তার বউ না, অন্য একজনের বউ। এটা ভাবতে ঘাটা খিনখিন করে আসলো জাঙ্কুকের। ছি, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো বলি আমার বউ তো এত বেশি বেয়াদব ছিল না, আর এত বেহায়াও ছিল না। শালে ইচ্ছা করে রোম্যান্স করতে আইবো আমার লোকে, এত পুরো অসম্ভব। কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর হুট করে তের জ্ঞান ফেরত আসলো। জ্ঞান ফেরত আসলেই দেখতে পেলো তারা একটা গাড়িতে এবং সামনে জাঙ্কুক বসে আছে। তে সাথে সাথে পা দিয়ে জোরে একটা লাথি মারলো জাঙ্কুকের বুকে। শালে বুকে বেঁধে লাথিটা মারছে। শালে বাচ্চার সমস্যা কি তোর? দেখতেছিস না গাড়ি চালাইতেছি? তোর গাড়ি চালানো কুস্তি গিয়ে আমি কই নিয়ে যেতেছিস আমারে? আমার এটা চালানোর পর সহ্য হয় না, আরো চালাইতে চাস? কই যেতেছিস? খবর নিয়ে জানতে পারলাম মুকেল ম্যাডাম আপনার নাকি জামাই বেঁচে আছে। আপনার জামাইরে তো আপনি মারছিলেন, আমি তো মারতে পারি নাই। তাই ভাবলাম আপনার চোখের সামনে আজ করে পিস পিস করি, তাই আপনি নিয়ে যেতেছি ওর সামনে। আসলে বেঁচে আছে নাকি আবার কোনো ফাঁদ পাততেছিস তুই? তোর তো আবার ফাঁদের অভাব নেই, মানুষের খালি একের পর এক ফাঁদে বানাস। বল না আর বেঁচে আছে নাকি না? এটা বলতে বলতে তে অনেকবার জাঙ্কুককে ডিস্টার্ব করতেছিল, যার কারণে জাঙ্কুক বিরক্ত হয়ে তের গালের মধ্যে এমন একটা থাপ্পড় মারলো যে থাপ্পড় খাওয়ার সাথে সাথে তে একেবারে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায় গাড়ির মধ্যেই। শালি বাচ্চা আস্তে একটা প্যারা, মুখটা খুললে মুখ বন্ধ করার নাম নেয় না। আমার ভাই কি দেখে বিয়ে করছে এটা আল্লাহই জানে। আমার বউ হলে দিনে রাইতে 24 ঘন্টা খালি থাপ্পড়ে খেতো আমার হাতে। কথাটি শেষ করে জাঙ্কুক আবারও গাড়ি চালানো শুরু করে। গাড়ি চালাতে চালাতে নিজেদের গন্তব্যের স্থানে চলে আসে। পৌঁছানোর পর জাঙ্কুক তের মুখে পানি ছিটা দিয়ে তেকে আবারও সেন্স ফেরত আনে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে দেখতে পায় সামনে সুগা, ইউনো এবং কুকির সাথে তার আগের ছোট্ট বউটাও আছে। 12 বছর পর দেখছে তাকে। দেখতে একদম তের মতো, কিন্তু তের চাইতে বয়সও কম। বোঝা যায় গালটা একেবারে গোলগাল। এখনো সে আগের মতোই নিষ্পাপ চাহনি তার। অন্যদিকে ভিও ঘোর লাগা চোখ নিয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন এসেছে তার মধ্যে। আগের চেয়ে অনেক বেশি সুদর্শন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাটিটিউডের চেঞ্জ এটা দেখলেই বোঝা যাচ্ছে। এত বছর পর জাঙ্কুকে দেখার পরও কেন জানি এক অদৃশ্য দেওয়াল কাজ করছে ভির মাঝে। তাই তো নিজের মনের ভাবটাকে ভালোভাবে প্রকাশ করতে পারবে কিনা সেটা বুঝতে পারছে না। জাঙ্কু গুটি গুটি পায়ে তের কাছে যায়। তেকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে তেই চিৎকার করে ওঠে, কুক কুক, আমার কুক, আমার কুক। কথাগুলো বলে ক্রিয়েট করে ফেলে তারা। সবাই তাদের দিকে তাকিয়েছিল। জেকে ইশারাতে ভিকে এই সিনটা দেখতে বলে। ভি সিনটা দেখার পর নাক মুখ কুচকে অন্যদিকে তাকায়। ছি, ভির মুখ দিয়ে ছি শব্দটা শোনার পর জাঙ্কুকের মনে একটা প্রশান্তি আসে। অবশেষে এটাই তার বউ, এতটুকুই কনফার্ম হলো জাঙ্কুক। জেকে আর দেরি করে না, ভিকে একেবারে কোলে করে নিয়ে গিয়ে একেবারে নিজের ডুপ্লেক্স বাড়ির ভিতরে চলে গেল। ইস, আচ্ছা তো কোলে নিচ্ছেন কেন আমাকে? নামান আপনি। তোর নামানের ঘুষি গিলাই মার খাবি তুই আজকে আমার হাতে। এত বছর পালিয়েছিস কেন আমার কাছ থেকে? আমি নাম বলতেছিস কেন? কি নাম দিচ্ছিস এটা? ভি কোনো নাম হইলো? আপনার মানে না মানাতে কিছু আসে যায় না আমার। এখন থেকে ভি নাম আমার। আগের দিয়ে মরে গেছেন, এখন থেকে আমি ভি। বুঝতে পারছেন? আমার সাথে বেতবি করো থাপড়া মুধিরা। এত বছর পালিয়েছিস কেন? আমার সাথে সংসার করার ইচ্ছা নেই? ভালোবাসিস না মানে? ওরে বাবা, কথাগুলো তো এভাবে বলতেছেন যেন লাভ ম্যারেজ করছি আমি আপনার সাথে। আমাদের ফোর্স ম্যারেজ হয়েছিল, ভুলে গেছেন? ফোর্স ম্যারেজ করছেন আপনি আমার সাথে, তো ভালোবাসা এক্সপেক্ট করবেন আমার থেকে। এত কিছু ঘৃণা দেয় তুই, কত ভালোবাসি দেখো না? কোনোভাবে মাফ করা যায় না? সংসার করা যায় না আমার সাথে? মাফ করতে পারি, সংসার করবো, সমস্যা নেই, কিন্তু একটা শর্তে আপনার এই ক্রাইম রোল ছাড়তে হবে, আনালে আমি আপনার সাথে নেই। বোঝার চেষ্টা কেন করছ না? আমি এখন যে রাস্তায় আছি এখান থেকে ফেরত আসা অসম্ভব। আমি কোনোভাবে এই ওয়ার্ল্ড ছাড়তে পারবো না। ছাড়লে জীবন দিতে হবে আমার, তোর আর সবার। বাবা, আপনার মুখে এই কথা শুনতেছি, আপনার কাছে নাকি অসম্ভব কোনো কিছুই নেই? তাহলে এটা কেন অসম্ভব? জাঙ্কুক বেশ কিছুক্ষণ চুপ হয়ে ভিকিকে তাকিয়ে থাকে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর ভিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওকে যাও, তুমি যত চাও না আমি এই ওয়ার্ল্ড ছেড়ে দেবো। এখন খুশি তো? সত্যি ছাড়বেন তো নাকি সান্ত্বনা দিতেছেন আমাকে? কোনটা? সত্যি ছাড়বো জান। কথাটি বলা মাত্রই জাঙ্কুক ভিকে এক ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। কি করতেছেন এগুলো আপনি? কেন তুমি তো একটু আগে বললা আমি এসব ছেড়ে দিলে আমার সাথে সংসার করবা। আমি আমার সংসারে পুরুষ বুঝলা, বইয়ের কাছে থাকতে ভালোবাসি, তাই তো তোমার কাছে আসতেছি। হলো তেকুকের মাঝে, মানে জেকে আর ভির মাঝে। বুঝলাম না কুক, তোমার এই ভাই রুমে যে ঢুকছে বের হওয়ার কোনো নাম নেই। জামাই বউ লাগে, একসাথে ঢুকছে, এত তাড়াতাড়ি বের হইব না জানা কথা। এমনি তার বউটা যেই সুইট জানো না, ইচ্ছা মতো রোম্যান্স করতে দিতেছে মনে হয়। সবই তো তোমার মতো না। একটা থাপ্পড় মারবো ধইরা। আমি তোমার রোম্যান্স করতে দেই না? রোম্যান্স তো করতে দাও। আর মেন সমস্যা তো এই জায়গাতেই, আমি তোমার উপরে ঝাঁপায় পড়ে তুমি উল্টা আমার উপর ঝাঁপায় পড়ো কেন রে? তুমি এত নির্লজ্জ কেন? থাকবা তুমি লজ্জাপতির মতো। আমি তোমার কাছে আসতে আমার লাথি মেরা সরা দিবা, এতে শুনে আমার ফিলিংস বাড়বো। বালের তুমি উল্টা আমার উপরে ঝাঁপায় পড়ো, এতে বালের ফিলিংস যায় না আমার। ও আচ্ছা তাই নাকি? এরপর থেকে কাছে আইনে না, একটা থাপ্পড় মারবো তোর হারামজাদা। বালের যে গুলি মারছিস বুকের ভিতরে, বুকে ব্যথা এখন চিনচিন করতেছে। এক মাসের আগে অন্তত তোর কাছে আসতে পারবো না। পরের দিন সকালবেলা তারা একটা জায়গাতে উপস্থিত হয় জেকের কথায়। সেখানে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছিল ছোট্টখাটো ভাবে। সেখানে জেকে একটা রুমে কুকের সাথে আলাদাভাবে কথা বলতে আসে। এখানে কেন ডাকছেন ভাই আমাকে? আমার বউ যায় না রে, আমি আন্ডারওয়ার্ল্ডে থাকি, তাই ভাবলাম আজকে এখানে একটা বম ব্লাস্ট করে। কেন এই বম ব্লাস্টে কি আবার আমায় মারতে চান?
তোর এই টোপটা বানাইতাম যদি তুই আমার ভাই না হইতি। আগে তো আর জানতাম না, তাই তোর টোপ বানাইছিলাম। এখন আর ওটা করবো না। আপনার বাজে কথা 2 টাকা বিশ্বাস করি না আমি। দেখা যাবে একটু পরে আমার মারা লাইছেন, যার না সবাই ভাবে যে চেকে মরে গেছে। তুই যদি আমার ভাই না হইতি তাহলে 100% শিওর এরকমটাই করতাম, কিন্তু এখন আমি এটা করবো না। একটু পরে এই জায়গায় একটা বম ব্লাস্ট হবে, এরপর সবাই এটা জানবে যে এখানে যারা যারা ছিল সবাই মারা গেছে। এই ফাঁকে আমি একটা দূরে কোথাও শিফট হয়ে যাবো, আর তুই অন্য কোনো দেশে শিফট হয়ে যাইস। এরপর থেকে আমাদের আর কোনো যোগাযোগ হবে না, এটাই আমাদের লাস্ট দেখা। ওকে বড় ভাই, যেহেতু আপনি কোনো শত্রুতা করবেন না তাই আমি কোনো শত্রুতা চাই না, কিন্তু আপনাদের কারণে আমরা কখনো যেন বিপদে না পড়ি এদিকে খেয়াল রাখবেন। তুই আমার কারণে বিপদে পড়বি না কুক, এতটুকু নিশ্চিত থাক। কিন্তু তোর বউয়ের সামনা, তোর বউ কত বড় পাকটা জানোস তো? ইচ্ছা করে আমি যে বিপদটাকে আনে তোর বউরে বলবি আমার জীবন থেকে যেন দূরে থাকে, আমার থেকে যেন বহু দূরে থাকে। ওরে যতটুকু চিনি আমি, আমার পিছু এত তাড়াতাড়ি ছাড়বে না, আর আমি আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিচ্ছি এটাও বিশ্বাস করবো না। তোর বউরে বিশ্বাস করাইস। আফটার অল আমার ব্যাপারে পাকনামি করলে থাপড়ার মতো বউরে মারতে তো আর পারবো না। এত সোজা নাকি আমার বউরে মারা? আমার বউরে মারতে গেলে আমার বউ আপনার দিয়ে বলবো, এতটুকু নিশ্চিত থাকুন। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো ও যেন আপনার ব্যাপারে ইন্টারফেয়ার না করে। কিছুক্ষণ পর সেই এলাকাতে সত্যি সত্যি একটা বম ব্লাস্ট হয়, যার কারণে সবাই ভাবতে থাকে যে উপস্থিত যারা যারা ছিল তারা সবাই মারা গিয়েছে। এই ফাঁকে তারা সবাই দেশ ছেড়ে চলে যায়। এই ঘটনার 2 বছর কেটে গেল। এখন কুক এবং তে মিলে একটা দেশে শিফট হয়েছে, এবং যে কে এবং বি কোন দেশে থাকে এটা কেউ জানে না। অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি আছে তে। মনের ভিতরে ভয় কাজ করলেও সেটা সামনাসামনি আর প্রকাশ করছে না। সে যেটা এক্সপেক্ট করেছিল সামনে হয়তো বা সেটাই হতে চলেছে, এবং হলোও তাই। পেছন থেকে কেউ একজন বলে উঠলো, আসসালামু আলাইকুম মুকিল ম্যাডাম, ভালো আছেন তো? জানতাম আপনি আসবেন। কোনো জায়গায় খারাপ কিছু চলবে আর আপনার হাত থাকবে না, এটা সম্ভব নাকি? ঠিক বলছেন, কথা ভুল না। তবে আমার প্রেম পড়লে নাকি? বারবার আমার হাতে ধরা দেওয়ার এত ইচ্ছা কেন আপনার? প্রেমে পড়বো আমি, তাও আবার আপনার মতো মানুষের? এটাও কি সম্ভব নাকি? আমি জানতাম আপনি এত তাড়াতাড়ি আন্ডারওয়ার্ল্ড ছাড়বেন না, তাই তো এই অস্ত্রপাচার লোকদেরকে ফলো করতেছিলাম। আমি এতটুকু নিশ্চিত ছিলাম যেখানে খারাপ কাজ হবে সেখানে আপনার হাত থাকবে। আর আপনি তো আন্ডারওয়ার্ল্ড ছাড়া মানুষ না, শুধু শুধু ভালো সাজতেছেন ভাবির সামনে। ওরে বাবা, বিয়ের সামনে এত ভালো সাজতেছি, এটা থেকে হিংসা হইতেছে না তো? প্রেমে পড়া নেই তো আবার আমার, আমি কিন্তু ভাষ্য লাগে সম্পর্কে তোমার। মাথা খারাপ হয়েছে আপনার? আপনার এবং আমার সম্পর্কের মধ্যে প্রেম নামক কোনো শব্দ নাই, আছে সবটাই ঘৃণা। ঘৃণার সম্পর্ক আমাদের, জানেনই তো। এত ঘৃণা দেখাতে আইসো নাতে। ঘৃণা নামক শব্দটা অনেক অ্যাট্রাক্ট করে আমাকে, জানোই তো আমি বিবাহিত, বিকে ভালোবাসি। তোমার প্রতি অ্যাট্রাকশন আনতে চাই না। অ্যাট্রাকশন এনেও কোনো লাভ হবে না জিয়াল জগব, কারণ আমি আপনার এই অ্যাট্রাকশনের বিনিময়ে জুতার বাড়ি ছাড়া আর কিছুই দিতে পারবো না আপনাকে। আপনি এসব ঝাঁঝালো কথায় মাথা খারাপ হয়ে যেতেছে আমার উকিল ম্যাডাম। ভাগ্য আপনার ভালো, এই জন্মে আপনার সাথে দেখা হওয়ার আগে বিয়ের সাথে দেখা হয়েছিল। তবে ব্যাপার না, আগামী জন্মে যদি বিয়ের সাথে দেখা হওয়ার আগে আপনার সাথে দেখা হয়ে যায়, তবে আপনাকে হারে হারে টের পাবো এত বেশি ঘৃণার পরিণাম কি হতে পারে। কি বলতে চান আপনি? ধমকি দিতেছেন আপনি আমাকে? অবশ্যই এই জন্মে ধমকি দিতেছি, কিন্তু পরের জন্মে কি দেবে সেটা জানি না। দোয়া করেন উকিল ম্যাডাম, দোয়া করেন পরের জন্মে জানতে বিয়েকে আপনার সাথে দেখানো হয়ে যায়। দেখা হলে কিন্তু আপনার খবর আছে। ইউ নো হোয়াট আই মিন। যদি এরকমটা হয় তাহলে এই পরের জন্মে নতুন একটা স্টোরি ক্রিয়েট হবে, বুঝতে পারতেছেন?